আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর, বিশেষ করে রিডিং মডিউলটা সবার জন্য একটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে প্যাসেজে, এই যেমন এই প্যাসেজটা এখানে যে ভোকাব গুলো আছে রিডিং পরে প্রায় 90, অনেকে আছে 99%, ইভেন 100% বুঝে এখানে কি বলছে, এরপরেও তারা আনসার ধরতে পারে না। এখন এটার কয়েকটা কারণ আছে। আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে আগে মানে ইন ডিটেইলে সবকিছু ভালো করে বুঝতে হবে। এখন শুরুতেই যদি আপনি শুধু আনসার বের করার ধান্দায় থাকেন, কোনো কিছু না বুঝে আসলে রিডিংটা কিভাবে হয়, কিভাবে ওরা কোশ্চেন ফরম্যাট করে, কিভাবে প্যাসেজ থেকে আমি বের করব, এই জিনিসগুলা বা এটা ওভারঅল একটা গেমের মতো। আপনি একটু নিজে এক্সামাইন করে দেখেন নিজেকে, যে আপনি যখন এই প্যাসেজটা পড়ে সব কিছু বুঝতেছেন, বাট এরপরও আপনি আনসার ধরতে পারতেছেন না, তো এটার রিজনটা কি? অবশ্যই এর মধ্যে কি কোনো কিছু আছে, কিন্তু আছে, নাহলে তো আপনার সবকিছু পারার কথা। আপনি পারতেছেন না কারণ হচ্ছে আপনি এটার প্যারাফ্রেজিংটা বুঝেন না। আপনাকে কি কোশ্চেন করা হয়েছে এটা আপনি আলটিমেটলি বুঝেন না। আপনি শুধু ওই যে শর্টকাট টেকনিক, টিপস, ট্রিক্স, কিওয়ার্ড ধরে আনসার বের করা শিখছেন হয়তো কোনো জায়গা থেকে, ইউটিউব থেকে বেশিরভাগ মানুষ এটা শিখে, যার কারণে এই প্রবলেমটা হয়। দেখেন, আপনি যদি প্রথমেই আপনাকে কয়েকটা জিনিস নিষেধ করে দিই, টিপস ট্রিক্স দিয়ে কখনো আপনার স্কোর আসবে না। এটা আসলে কোনো প্রিপারেশন না, আপনি আন্দাজে একটা দিয়ে আসলেন, হইলে হবে না হলে না হবে। আইএলটিএস এ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারিজ আছে যেগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন চ্যানেল আপনাদের এরকম বিভিন্ন ভিডিওস বানায় মুখরোচক। এটা শুনতে ভালো লাগে, বাট এক্সাক্ট যারা আপনার আশেপাশে পরীক্ষা দিচ্ছে তারা, তাদের কাছে শুনবেন যে আসলে এটা কাজে লাগে কিনা। এখন মূল কথায় আসেন, দেখেন আপনি এটা পড়ে বুঝেন যে কি বলছে, এরপর আপনি আনসার বের করতে পারেন না। এটা কেন? কারণ এই যে এটা শাব্দিক অর্থ দিয়ে আসলে কখনো আনসার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে তারা ভিন্ন কিছু বুঝাচ্ছে। এখন কি বোঝায় এই জিনিসটা আপনি কখনো খুঁজেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এখানে আপনি বিভিন্ন কিছু কিওয়ার্ড ধরেন, হ্যাঁ, এখান থেকে ধরেন বিভিন্ন কিওয়ার্ড ধরে এরপর আপনি প্যাসেজে খুঁজতে থাকেন। এখন যদি এরকমই হইতো যে সব কিওয়ার্ড আপনি ধরে প্যাসেজে খুঁজে পাবেন, তাহলে তো আপনার 100% কোশ্চেন্স এর আনসার হওয়ার কথা, তাই না? আপনার খুঁজে পাওয়ার কথা, বাট আপনি এরপরে খুঁজে পাচ্ছেন না। এটা এটা রিজন, এটা রিজন। আচ্ছা, কেউ কথা বলতে যাচ্ছেন? ওকে, সো আপনি এরপরে খুঁজে কিওয়ার্ডের যেটা সিনোনিমটা আপনি খুঁজেন, হ্যাঁ, তো সিনোনিমটা আপনি পাচ্ছেন না কেন? আপনার তো পাওয়ার কথা যদি এটাই সঠিক ওয়ে হয়। আপনি পাচ্ছেন না কারণ ওই কিওয়ার্ডটাকে ওরা এখানে এক্সপ্লেন করে রাখে। আপনি যেইটার সিনোনিম খুঁজেন, যে কিওয়ার্ডটার, ওইটা ওরা এক্সপ্লেন করে রেখে দিছে 1-2 লাইনে। এখন আপনি তো একটা ওয়ার্ড খুঁজতেছেন, আপনি তো এটা পাবেন না। এটার 50% হচ্ছে আপনি আপনি ডিরেক্ট কিওয়ার্ড পাবেন ইজিলি, আর বাকি 50% আপনি কখনোই পাবেন না, ইভেন মোর দেন 50% আপনি কখনোই পাবেন না। বিশেষ করে যেগুলা প্যারাফ্রেজিংটা, যেই কোশ্চেন্স গুলাই বেশি হয়, ওগুলাতে পাবেন না। এখন আপনি আলটিমেটলি তখন এই যে 50% যে পাচ্ছেন না, এটার আনসার আপনি করতে পারতেছেন না। এটা হচ্ছে রিজন। সেম এটা কিন্তু শুধু এই যে লিস্ট অফ হেডিংস এর বেলায় না, প্যারাগ্রাফ মেসেজে যান, ট্রু ফলস নট গিভেন যান, এমসিকিউ তে যান, সব কিছুতে ওরা মূলত প্যারাফ্রেজ করে রাখে। আপনাকে প্যারাফ্রেজিং এ ভালো হইতো। আর একটা জিনিস বলি আপনাকে, দেখেন, আপনি যদি এই যে এই কোশ্চেনটা যদি নেন, এ প্রবলেম এন্ড এ সলিউশন, এখন আপনি এটার কিওয়ার্ড কি নিবেন? একটা প্রবলেম, একটা সলিউশন, এটা মানে আসলে কি জানেন? আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে কোন প্যারাগ্রাফটাতে একটা প্রবলেমের কথা বলা হয়েছে এবং এটা সলিউশনের কথা বলা হয়েছে। এখন আপনাকে যে কোনো ধরনের প্রবলেম, যেহেতু এটা যেই প্যাসেজটা যেই রিলেটেড, যেমন এই প্যাসেজটা হচ্ছে স্নো মেকার্স নিয়ে, তার মানে আপনার এই প্রবলেমটা স্নো নিয়ে করবে এবং তার একটা সলিউশন তারা দাঁড় করাবে, বলবে, মানে একটা প্রবলেম তারা প্যারাগ্রাফে ডিসক্রাইব করে রাখবে, এক্সপ্লেন করে রাখবে, এবং তার একটা সলিউশন ভিন্ন ভাবে আপনার ওটা বুঝে নিতে হবে যে তারা আসলে কিভাবে এক্সপ্লেন করে রাখে। এখন আপনি যদি এটার সিনোনিম খুঁজেন, প্রবলেমের সিনোনিম কি, সলিউশনের সিনোনিম কি, মানে এটা আপনার কিওয়ার্ড আপনি খুঁজতে থাকলে আপনি পাবেন না। এটার কখনোই আপনি পাবেন না। 50% পাবেন, ওইটা দিয়ে আপনি খুবই মানে ভালো ফিল করবেন, এরপরে যে আর আপনার মাথা কাজ করবে না, কারণ আপনি যা খুঁজতেছেন ওইটা তো ওইভাবে দেয়ই নেই, আপনি পাবেন কিভাবে?
তো এটা এক্সপ্লেন করে রাখে, এই এক্সপ্লেনেশনটা আপনাদের শিখতে হবে যদি আপনি রিডিং এ ভালো করতে চান। দেখবেন অনেকে আছে 9 পায়, 8 পায়, এখন তারা কিভাবে পায় জানেন? আরেকটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে না, আপনি দেখেন রিডিং লাইন বাই লাইন পড়েন অথবা একটা ওয়ার্ড খুঁজেন, তারা চোখ দিয়ে পড়ে ফেলে, মানে খুব দ্রুত পড়া অভ্যাস করতে হবে। এখন আপনি একটা লাইন পড়ে যদি এটার আনসার কি, বাংলা কি, সেটা বারবার ট্রান্সলেশন করতে থাকেন, তখন আপনার টাইম চলে যাবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু টোটাল 40 কোশ্চেন্স, তাই না? 40 কোশ্চেন্সে আপনি যদি একটা কোশ্চেনে আপনি 20 সেকেন্ড আপনারা সবাই এক্সট্রা স্পেন্ড করে ফেলেন। কিভাবে করে ফেলেন? যখন আপনি একটা আনসারকে সন্দেহ করেন যে এটা আনসার হবে, এরপরে আপনি ওইটাকে আবার পড়তে আসেন যখন আপনি কিওয়ার্ড ধরে আনসার বের করা শিখেন, বা আপনি বিভিন্ন শর্টকাট টেকনিকে যান, ওইটা আবার আপনি জাস্টিফিকেশনে আসেন যে এটা কি আসলেই হবে। আপনি কোশ্চেনে আসেন, আবার প্যারাগ্রাফে যান, আবার কোশ্চেন আসেন, এটা করে মিনিমাম 20 সেকেন্ড কিন্তু চোখের পলকে চলে যায়। এখন 20 সেকেন্ড যদি পার কোশ্চেনে আপনি স্পেন্ড করেন, 40 কোশ্চেনে কত সেকেন্ড হয়? 800 সেকেন্ড। 800 সেকেন্ড যদি আপনি ডিভাইড করেন 60 দিয়ে, আপনার 13 মিনিট, 13 মিনিটস, মোর দেন 13 মিনিটস হচ্ছে আপনার অনিচ্ছাকৃত ভাবে চলে যাচ্ছে। এখন আপনি যখন প্যাসেজ 3 তে যান, তখন আপনি দেখেন আপনার হাতে সময় আছে 5 মিনিট, 10 মিনিট। এটার রিজন হচ্ছে এইটা, কারণ আপনি বারবার জাস্টিফিকেশনে যান কিনা বলেন, নিজেরা একটু নিজেদেরকে যাচাই করে দেখবেন যে আপনি বারবার প্যাসেজ এবং কোশ্চেনে আসেন কিনা। সো এইগুলা থেকে আপনার যদি বের হয়ে আসতে চান, আপনাকে রিডিং এর গেমটা বুঝতে হবে। এখন রিডিং এর গেমটা হচ্ছে, আপনাকে আগে এই যে কিওয়ার্ড ধরা বা শর্টকাট টেকনিক, এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে প্যারাফ্রেজিং এ ভালো হইতে হবে। আমার সাথে অনেকেরই কথা হয়েছে পার্সোনালি, যাদের সাথে কথা হয়েছে তারা জানে, তাদেরকে আমি একটু হলেও ডিসক্রিপশন করছি যে আসলে কিভাবে হয় এটা। আপনাকে এই যে যে স্টেটমেন্টস গুলো এখানে দেয়া হয়েছে, কয়েকটা বেশি দেয়া আছে, এখানে আছে কয়টা? 4টা, 5টা, আর এখানে আরো আগে 2টা এ বি আছে, হ্যাঁ, মুছে গেছে এখানে। সো 7টা আছে, এখানে বেশি আছে। তো আপনার এখানে বুঝে নিতে হবে যে তারা আসলে কি আলোচনা করবে। ফার্স্ট আপনাকে এই যে স্টেটমেন্টস গুলো আছে এটা ভালো করে পড়তে হবে। আপনি যেই কোশ্চেন প্যাটার্নে যান, শুধু লিস্ট অফ হেডিংস না, প্যারাগ্রাফ ম্যাচিং, এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন, আপনাকে কোশ্চেনে বেশি সময় দিতে হবে। মানে আপনি এই কোশ্চেনটা যদি না বুঝেন, আপনার তো শুধু শাব্দিক পড়েন যে এটা কি বলছে, শাব্দিক অর্থটা বাংলা বুঝেন, কিন্তু শাব্দিক অর্থ বুঝলে তো হবে না। আপনার মনে রাখতে হবে এই জিনিসটাকে তারা কোনো না কোনো ভাবে বুঝাবে। তখন এখন হচ্ছে এটা আপনাকে এন্টিসিপেশন করতে হবে, আইডিয়া গেস করা যে কোন ধরনের আলোচনা প্যারাগ্রাফে থাকতে পারে। একটা মিনিট। সো দেখেন এখানে, যদি এটা দেখেন যে মডিফিকেশনস টু দ্য ডিজাইন অফ এ স্নো গান, এখন আপনি এখান থেকে কি কিওয়ার্ড ধরবেন? হয়তো কোন একটা স্নো গান অথবা ডিজাইন মডিফিকেশন যেটাই ধরেন না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনি এটা সিনোনিম খুঁজবেন। বাট এটা যখন আপনি প্যাসেজে সিনোনিম পাবেন না, সিনোনিম যখন পাবেন না, তখনই আপনার মাথা শেষ। আচ্ছা, দাগাদাগি করেন না আসমত উল্লাহ ভাই। এখন এটা মানে কি জানেন? এই যে যে স্টেটমেন্টটা দিছে আসমতুল্লাহ ভাই, মার্ক করেন না, হ্যাঁ। সো এটার মানেটা কি জানেন? এটার মানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে কোন প্যারাগ্রাফটাতে এই যে স্নো গানের মডিফিকেশনের মানে ডিজাইনটা মডিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে। প্রত্যেকটা স্টেটমেন্টের একটা মূল কথা আছে। দেখেন এটা যদি আপনি বাংলা অনুবাদ করেন, মডিফিকেশন টু দা ডিজাইন অফ দ্য স্নো গান, মানে যেহেতু প্যাসেজটা স্নো গান নিয়ে, একটা স্নো গান, সেটা ডিজাইন মডিফিকেশন নিয়ে। তার মানে মডিফিকেশন, যারা এখানে বাইক চালান তারা ভালো করে জানেন যে গাড়ির বিভিন্ন ডিজাইন চেঞ্জ করা, তাই না? বিভিন্ন বাইকের বিভিন্ন ডিজাইন বা পার্টস চেঞ্জ করে নিজের মতো করে একটু সাজায় নেওয়া, যে কোনো কিছু হইতে পারে, মডিফাই করা, হ্যাঁ। সো এরকম কোথায় বলা হয়েছে যে স্নো গানের বিভিন্ন ধরনের একটা পার্ট চেঞ্জ করে আরেকটা লাগানো হইলো, এরকম আলোচনা করবে। এখন ওই আলোচনা দেখে আপনার পরে বুঝতে হবে যে তারা আসলে দে আর টকিং অ্যাবাউট দিস অন। আপনি এখানে সিনোনিম ধরলে ওই যে বলছি 50% পাবেন, বাকি যে পাবেন না। এখন আপনি, এই জন্য আমরা ওটা বাদ দিয়ে দিচ্ছি, আপনাকে পুরা প্যারাফ্রেজিং এর মধ্যে আসতে হবে যেন আপনি 100-এ 100 আনসার করতে পারেন। কারণ আপনার আলটিমেট গোল কিন্তু 20-25 কোশ্চেন্স এর আনসার করা না। আপনি তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল
আপনি ট্রাই করবেন, তাই না? সো আপনাকে এখানে বুঝতে হবে যে আসলে তারা কিভাবে সাজাবে। আমরা এটা সলভ করব, একটু ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন, এটা আমরা একটু বলছি। এরপরে দেখেন এই যে কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো, মানে আপনাকে এখানে গল্প সাজাবে তারা যে কোন একটা ওয়েট স্নো মানে ভিজা স্নোটা, মানে বরফ, এই যে তুষার যেটা, হ্যাঁ, বরফ যেটা। তো এই স্নোটা, ওয়েট স্নোটাকে কিভাবে ড্রাই স্নো করা হয়, এই যে কনভার্টিং, এই গল্প তারা প্যারাগ্রাফে সাজাবে। কোনো না কোনো, যে কোনো ধরনের গল্প দিয়ে হইতে পারে, যে কোনো ভাবে, যেহেতু স্নো নিয়ে ভিজা স্নোটাকে তারা কিভাবে ড্রাই করে সেই প্রসেসটা, কনভার্ট, এই কনভার্ট প্রসেসটা হচ্ছে তারা ডিসক্রাইব করে রাখবে। এখন ওইটা দেখে আপনার বুঝতে হবে যে তারা আসলে এটা নিয়ে কথা বলতেছে। এখন আপনি যদি ওয়েট স্নো আর ড্রাই স্নো সিনোনিম খুঁজেন বা কনভার্টিং এর সিনোনিম খুঁজেন, কনভার্টিং তো নাও থাকতে পারে ওইখানে। ওই যে বলছি, আপনি নিজে মেলাই দেখেন, 50% কখনোই পাবেন না সিনোনিম। আপনাদের সাথে এরকম হয় না যে আমি কিওয়ার্ড ধরে খুঁজতেছি, ওই ওয়ার্ডটা পাচ্ছি না, এরকম হয় কিনা বলুন? যদি হয়ে থাকে, দিস ইজ দ্য রিজন। তো এইভাবে হচ্ছে আপনাকে বুঝতে হবে। আমরা আরেকটা একটু সলভ করার আগে আচ্ছা, কেউ কথা বললে বলতে পারেন কোনো কোশ্চেন থাকলে। আরো কোনো কোশ্চেন আছে? আমরা দেখেন আর একটাতে যাই, একটু পরে সলভ করব আমরা। সো দেখেন, এটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস বুক থেকে নেওয়া। হ্যাঁ, এটা যারা এই বইটা সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন যে এই বইটা আইএলস, আমার মনে হয় যে আইএলস এর সব থেকে কঠিন বই হচ্ছে এটা। তো আপনি এটা থেকে যখন প্যারাফ্রেজিংটা বুঝতে পারবেন, তখন ক্যামব্রিজের প্যারাফ্রেজিং আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে, কারণ ক্যামব্রিজ এত প্যারাফ্রেজ করে না। সো দেখেন, ট্রু ফলস নট গিভেন নিয়ে অনেকের প্রবলেম হয় না। এখন আপনারা ট্রু ফলস নট গিভেন এর মূল প্রবলেম কোথায় জানেন? মূল প্রবলেম হচ্ছে আসসালামু আলাইকুম। আপনাকে বুঝতে হবে ফলসটা। জি বলেন। স্যার, একটু যদি বইটার নামটা বলতেন, যে মানে প্যারাফ্রেজিং এর জন্য ক্যামব্রিজের চাইতেও কঠিন বই কোনটা এটা আসলে? হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস, এটা তিনটা বই হয়, বুক নাম্বার 1, 2 and 3। আমি এটা এটা কি মানে নিচ্ছি। হার্ড এটা হচ্ছে হার্ড দুই কপি নাম্বার। কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, হার্ড কপি কিনতে পাওয়া যাবে না কেন? এটা অনেক ফেমাস, যাদের মানে যারা 7+ স্কোর উঠাইতে চায় এদের সবার টেবিলে এটা থাকে। থ্যাংক ইউ। এই বইটা সবার টেবিলে থাকে, আপনাদের হয়তো নাই। পিডিএফটা দেওয়া যাবে? জি জি, অবশ্যই দেওয়া যাবে। সো দেখেন, আমরা একটু মূল কথা শেষ করি, এরপরে আমরা বিভিন্ন কথা বলবো, হ্যাঁ। সো দেখেন, ট্রু ফলস নট গিভেন এর মেন প্রবলেম, আপনাদের সমস্যা হয় আপনি একটা দেন, ফলস দেন, হয়ে যাচ্ছে নট গিভেন, নট গিভেন দিলে হয়ে যায় ফলস। এটা রিজন কি জানেন? এটা রিজন হচ্ছে আপনি ফলস চিনেন না। ফলস, এই যে এখানে তো স্টেটমেন্ট এই যে বলে দিছে, ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ভিউজ অফ দ্য রাইটার, রাইটারের ভিউ যদি বিপরীতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে ফলস। এটা তো সবাই জানে, এটা তো সব কোশ্চেনে আছে, কিন্তু মূল বিষয়টা কি জানেন? আপনার এইখানে যে স্টেটমেন্টটা আছে, ধরেন আপনাকে যদি বলি যে আমি মার্কেটে গিয়ে একটা সাদা জামা কিনলাম, বা আমি মার্কেটে গিয়ে আমার বন্ধুকে একটা সাদা জামা কিনে দিলাম। এখন এটার মেন কথা কি জানেন? আপনি মার্কেটে গিয়ে এই যে সাদা জামা কিনে দিচ্ছেন, সাদা, হোয়াইট, হোয়াইট ড্রেস, তো ফলস হইতে হলে এই হোয়াইটের জায়গায় তারা অন্য আরেকটা ইনফরমেশন দিতে হবে। মানে এখানে হোয়াইট না হয়ে আপনাকে ব্ল্যাক দিতে পারে, গ্রিন দিতে পারে, ভিন্ন আরেকটা কিছু থাকতে হবে। মূল কথা হচ্ছে আপনার স্টেটমেন্টের যে মেইন কথাটা, ওইটার এগেনস্টে বা ইনস্টেটে ভিন্ন আরেকটা ইনফরমেশন থাকতে হবে। যদি থাকে তবেই একমাত্র সেটা হচ্ছে ফলস হবে। আর যদি না থাকে তাহলে এটা কখনোই ফলস হবে না। ফলস হওয়ার সূত্র এটাই। আপনাকে যা বলা হয়েছে, যেমন আমরা যদি এই কোশ্চেনটা দেখি, ফর 19th century scientists স্মল স্কেল রিসার্চ ওয়াজ এনাফ টু মেক ইম্পর্টেন্ট ডিসকভারিজ। তার মানে 19th সেঞ্চুরিতে যে সায়েন্টিস্টরা ছিল, তাদের কি স্মল স্কেল রিসার্চ মানে ছোট পরিসরের রিসার্চ, ওয়াজ এনাফ টু মেক ইম্পর্টেন্ট ডিসকভারিজ, তার মানে ছোট পরিসরের রিসার্চ করে তারা ইম্পর্টেন্স ডিসকভারিজ করতে পারতো। এখন এটাকে ফলস করতে হইলে তার কি লাগবে জানেন? ফলস করতে হলে হয় এই যে ছোট স্কেল দিয়ে তারা এই ইম্পর্টেন্ট ডিসকভারিজ করতে পারতো না, এটা হয়তো হবে। অথবা তাদের এখানে থাকবে যে স্মল স্কেল না, এখানে তারা দিবে হয়তো বিগ স্কেল রিসার্চ অথবা হিউজ রিসার্চ বা স্কেল রিসার্চ, এরকম দিবে, মানে অনেক বেশি। মানে আপনার এই ইনফরমেশনটার জায়গায় ভিন্ন আরেকটা ইনফরমেশন লাগবে যদি এটা ফলস হইতে হয়। এখন আপনাকে এই যে স্মল স্মল স্কেল রিসার্চ
দিয়ে তারা ইম্পর্টেন্ট ডিসকভারিজ করতে পারতো বা পারতো না, এই না তো সরাসরি দিবে না, তাহলে তো পানির মতো সহজ হয়ে যায়। যদি মানে আমি ভালো আছি আর আমি ভালো নাই, এরকম তো আর বলবে না নেগেটিভ করার জন্য, তাই না? তারা বলবে যে আমার পকেটে টাকা নাই, আমি না খেয়ে আছি, তার মানে আমি ভালো নাই, এটাই বোঝাচ্ছে, এরকম আর কি বিষয়টা। সো এখানে এই স্মল স্কেলের জায়গায় তারা ভিন্ন অন্য একটা ইনফরমেশন তাদের দিতে হবে যদি ফলস হইতে হয়। যদি না দেয়, যদি ভিন্ন ইনফরমেশন না পান, সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে নট গিভেন। মূল কথা হচ্ছে ফলস হইতে হলে আপনার যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনের ইনস্টেটে ভিন্ন আর একটা ইনফরমেশন থাকতে হবে। আরো একটা কথা বলি, এখানে দেখেন আপনারা অনেকে পুরা সেন্টেন্স মিলাইতে চান, এখানে যে পুরাটা নিয়ে কোথায় আছে, পুরাটা মিলাই প্যাসেজের মধ্যে, আসলে পুরাটা তো আপনার থাকবে না কখনো। এটার মেইন কথাটা তারা প্যারাফ্রেজ করবে সব সময়। এখন আপনারা এটাও খুঁজতে পারেন 19th সেঞ্চুরি সায়েন্টিস্ট, এখন 19th সেঞ্চুরি কিন্তু পুরা প্যাসেজ ধরেই এটা নিয়ে, তো এটা না থাকলেও এটা হিডেন আছে। মূল কথা কি এটা জানেন, যে স্মল মানে ছোট রিসার্চে তারা বড় ডিসকভারিজ করতে পারতো। এখন যদি করতে পারে, পেরে থাকে, সেক্ষেত্রে এটা ট্রু। যদি না পেরে থাকে বা এখানে যদি বড় ধরনের রিসার্চ লাগে, সেক্ষেত্রে এটা ফলস। আর যদি তারা এই যে ছোট দিয়ে যে বড় ইম্পর্টেন্ট ডিসকাভারিজ করতে পারা না পারা কোনো কিছু নিয়ে কোনো ইনফরমেশন দেয় নাই ক্লিয়ারলি, তারপর এটা নট গিভেন। আপনার এখানে যদি স্মল স্কেল রিসার্চ আছে, সব আছে, বাট তারা এটা দিয়ে যে ডিসকাভারিজ করতে পারতো, ইম্পর্টেন্ট ডিসকাভারিজ বা বড় ডিসকাভারিজ, এরকম কোনো কথা নাই, তার মানে ওইটা নট গিভেনই হবে। বুঝতে পারছেন? সো আপনার প্রত্যেকটা ট্রু ফলস নট গিভেন আপনাকে করতে হলে এই যে এখানে বেশি সময় দিতে হবে। এখন আপনি এখানে কোন রকম পড়ে চলে যান হচ্ছে প্যাসেজে, তাহলে পারবেন কিভাবে? তাহলে কিভাবে পারবেন দেখেন, আরো একটা বলি, এখানে দেখেন আপনি কিভাবে সলভ করবেন। আপনি যখন ক্যামব্রিজ দেখবেন 99% ট্রু ফলস নট গিভেনে আপনি এমন কিছু ওয়ার্ড পাবেন যেটা হচ্ছে আই ক্যাচি, যেটা চেঞ্জ হবে না এমন নাউন, যেটা প্যাসেজে মাস্ট থাকবে। 99% ক্ষেত্রে পাবেন। দেখেন এখানে 1970, এটা কোনো সিনোনিম দিয়ে চেঞ্জ করা সম্ভব? হয়তো এটা কথায় লিখতে পারে সর্বোচ্চ, এর বাইরে কখনো সম্ভব না। মানে যেই নাউনটা নাউন থাকবে এমন কোনো কিছু অবশ্যই আনকমন হইতে হবে। যেমন এখানে 19th সেঞ্চুরি কিন্তু অনেকগুলো আছে, আপনি যদি এখন 19th সেঞ্চুরি কিওয়ার্ড ধরেন, এটা নিয়ে খুঁজতে যান, তাহলে কিন্তু অনেক জায়গায় পাবেন, ওইটা নিয়ে আপনি পারবেন না। কিন্তু এটা নিয়ে আপনি সহজে লোকেশনে চলে যেতে পারবেন। আর যেহেতু ট্রু ফলস নট গিভেন সিরিয়াল মেনটেন করে, মানে আপনি এটার আনসার যেখানে পাবেন তার ঠিক উপরে এটা থাকবে, তার উপরে এটা থাকবে, তার উপরে 33 থাকবে থাকবে এবং এটার নিচে 37 থাকবে। তো আপনি একটু নিজে খেয়াল করে দেখবেন ক্যামব্রিজে, যে আপনি কিছু না কিছু কোনো ব্যক্তির নাম, কোনো সাল, তারপরে হচ্ছে কোনো সিটির নাম, কোনো রিসার্চের নাম, যে কোনো কিছু নাম যেটা হচ্ছে প্যাসেজে কখনো চেঞ্জ হবে না, এরকম আপনার প্যাসেজে আপনি একটু খুঁজলেই দেখবেন যে আছে। আমরা এখানে দেখি আছে কিনা। এই যে দেখেন 1917 এখানে আছে, প্রত্যেকটাই পাবেন আপনি। এটা হচ্ছে আপনার লোকেশনের সহজে যাওয়ার ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন। আর ট্রু ফলস নট গিভেন আপনার অ্যাকুরেট করতে হলে আপনার এই ট্রু ফলস নট গিভেন এর মেইন কথা যেটা, প্রত্যেকটা কোশ্চেনের পুরাটা কিন্তু মেইন কথা না। দেখেন এখানে মেইন কথা কি, যদি আমরা এটা দেখি যে ইন 1970s সেলস অফ নিউ অ্যানালজেসিক ড্রাগস ওভারটুক সেলস অফ অ্যাসপ্রিন। এখন এই যে নিউ অ্যানালজেসিক ড্রাগস, এই নিউ অ্যানালজেসিক ড্রাগটা কি করছে, ওভারটুক সেলস অফ অ্যাসপ্রিন, মানে অ্যাসপ্রিনের সেলটা দখল করে নিছে। মানে অ্যাসপ্রিনের ধরেন মার্কেট যদি ভ্যালু থাকে 1000 কোটি টাকা, এরা এসে এটা দখল করে নিছে, মানে এদের মার্কেট ভ্যালুটা এখন অনেক বেশি, এদের কমে গেছে, এটা এরা দখল করে নিছে। এখন যদি এদের মার্কেটটা যদি এরা নিয়ে নেয়, ওভারটুক করে, তাহলে হচ্ছে এটা কি হবে, ট্রু, যেহেতু এখানে এটা বলছে যে এরা নিয়ে গেছে। আর যদি না নিয়ে থাকে তাহলে হচ্ছে ফলস। আর যদি এই দুটা শব্দই আপনি পাইলেন প্যাসেজে, বাট কেউ কারো মার্কেট নিয়ে নিছে কি নেয় না এরকম কোনো ইনফরমেশন দেয় নাই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি নট গিভেন। সো এখানে মূল কথা আমরা এটাও সলভ করব কয়েকটা। আমরা একটু আগের কোশ্চেনে যাই। আপনাদের যে কথাগুলো বললাম এটা তো আমাকে দেখাইতে হবে যে আসলে একটু কিওয়ার্ড দিয়ে আপনি পাবেন না, তাই না?
আচ্ছা, কারো কোনো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলবেন, বা যেই কথাগুলো বললাম কারো কোনো কন্ট্রাডিক্ট বা ভিন্ন কোনো মতামত আছে? আচ্ছা, কারণ এই তাহলে দেখেন, আপনার লিস্ট অফ হেডিংস যদি আপনি সলভ করতে চান, এখানে আমাদের এ আর বি আছে, আমরা এটা একটু দিয়ে রাখি এখানে, এ আর হচ্ছে বি। সো আপনি এইটা সলভ করতে হলে ফার্স্ট ইউ হ্যাভ টু read these statements very carefully and try to understand the inner meaning, okay? এবং আপনাকে এখানে এন্টিসিপেশন করতে হবে, গেস করতে হবে কোন ধরনের আলোচনা থাকবে। দেখেন আমরা একটু সংক্ষেপে করি। এটা ফার্স্টটা যদি আমরা দেখি যে কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট, ও আমরা এটা কেন আগে পড়তেছি, দেখেন আপনারা অনেকে আছে যে শুধু এটা নিয়ে তারপরে এসে মিলান। এখন আমরা কেন এটা করি না জানেন? আপনি চাইলেই যে প্যারাগ্রাফ সি তে গিয়ে পড়ে এসে আপনি এখানে ম্যাচ করবেন যে কোনটা হয়েছে। এখন এটার কেন প্রবলেম আছে, আপনি যখন প্যারাগ্রাফ সি তে যাবেন এবং পড়ে সেখানে মিলাবেন, প্যারাগ্রাফ সি তে আসলে কি বলতেছে, আপনি যে কি খুঁজতেছেন এটা কি জানেন? আপনি তখন এই পুরাটা মনোযোগ দিয়ে এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনার মাথায় থাকতে হবে, ঠিক না? কারণ আপনি কি খুঁজতেছেন এখানে এটা কিন্তু আপনি জানেন না। আপনি পুরোটা পড়ে একটা এটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করতেছেন, এরপরে আপনি আবার কোশ্চেনে আসতেছেন, ক্রস ম্যাচিং করতেছেন যে কোনটা হবে। এরপরে গিয়ে আবার একটা সন্দেহ হয়েছে, আবার এটা চেক করতেছেন যে আসলে কি এটা হবে কিনা। অনেকে আছে এরপরেও আবার চেক করে। তো আমরা কেন এটা আগে পড়বো না? এটার কারণ হচ্ছে আমরা এটা যে পড়তেছি, আমি কি খুঁজতেছি এটা আমি জানি না। এখন আমি কি খুঁজি ওইটাই যদি না জেনে পড়ি, আমি কিভাবে বুঝবো? বাট আমাদের যদি এই যে দেখেন 6-7টা লাইন মাত্র মেইন কথাগুলা জাস্ট আপনাকে মনে রাখতে হবে। আপনার ফার্স্ট একটু কঠিন হবে, আপনার মনে থাকবে না সবগুলা, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন রেগুলার করবেন দেখবেন যে আপনার অটো, আপনি পড়ার সময় মনে থাকবে যে না, এর তো একটা ইনফরমেশন আমি পড়ছি এখানে আছে। আপনার কাছে যখন এই স্টেটমেন্টস এর মেইন কথাগুলো আপনার মাথায় থাকবে, আপনি যখন এটা পড়তেছেন, অনেক আছে না যে শুরুতেই আপনি একটা লাইন পেয়ে গেছেন এটা রিলেটেড, আপনার আর পড়তে হবে না, আপনি আনসার পেয়ে গেছেন। অথবা আপনি কি খুঁজতেছেন, এটা পড়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ওই ইনফরমেশন গুলা যে নিছেন, আপনার মাথায় আছে যে আমি কি খুঁজতেছি। তখন আপনার এখানে পড়ার সাথে সাথে মাথায় কল করবে যে এই রিলেটেড তো আমার স্টেটমেন্ট আছে। কারণ আপনার সবসময় মাথায় রাখতে হবে যে স্টেটমেন্ট যেটা এখানে আছে, যে স্টেটমেন্টটাই আপনি এখানে পড়েন না কেন, ওইটাকে ওরা কোনো না কোনো ভাবে বুঝাবে, এক্সপ্লেইন করে প্যারাগ্রাফে বুঝাবে, ডিরেক্ট বা সিনোনিম দিয়ে থাকবে না। আপনি দেখবেন যে একদম দুর্বল স্টুডেন্টও সেও 12-15টা কোশ্চেন্স এর আনসার করতে পারে। কেন পারে? কারণ ওইগুলো সবাই পারে, সহজ দিয়া থাকে। এখন ওইটা কিন্তু প্রিপারেশন না। এরপরে যে পারে না কেন, 80% স্টুডেন্ট যারা এই যে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দিচ্ছে, এদের রেজাল্ট 5.5 বা এর নিচে রিডিং এ। 80%, আপনি যত লেকচার যত সার্টিফিকেট শো করুক কোচিং গুলা বা এই সেই এতগুলা পাস করছে, আপনি নিজে খেয়াল করে দেখবেন। বা কেউ এখানে আছেন যে আগে পরীক্ষা দিছেন? কেউ কি আছেন যে আগে পরীক্ষা দিছেন এখানে? জি কেউ স্যার, থাকলে আমি একটু আছি। কথা বলেন। আচ্ছা, এর নামটা কি ভাই একটু বলবেন? আমার নাম রিদওয়ান। রেদওয়ান। আচ্ছা রেদওয়ান ভাই, আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন আপনার স্কোরটা আমি জিজ্ঞাসা করলাম না, বাট এটা এরকম কি হয় আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিছে, রিডিং এ 6 এর নিচে থাকে 80% লোকজনের? আমার সাথে আমার ওরকম কোনো ফ্রেন্ড পরীক্ষা দেয় নাই, বাট আমার নিজের কাছে রিডিং আর রাইটিং এ দুইটা পার্টি সবচেয়ে টাফ মনে হয়েছে আর কি। হ্যাঁ, রাইটিংটা টাফ বলতে আপনি যদি একদম রাইটিং না পারেন সেক্ষেত্রে তো টাফ হবেই, বাট এগুলো হচ্ছে একটা সিস্টেম। মানে আপনি রাইটিং পারেন, অনেকে আছে না যে মানে রাইটিং করতে পারে, ফ্রি হ্যান্ড রাইট ভালো, এরপর স্কোর আসে না কারণ তাদের স্ট্রাকচারটা ভালো করে ফলো করে না, জানে না কিভাবে লিখতে হবে। মানে শুধু লেখা জানলেই, ইভেন স্পিকিং এর বেলায় অনেকের আছে যে স্পিকিং খুব ভালো। এখন আপনি ভালো বললেই তো হবে না, আপনি তো একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিচ্ছেন, তাই না? আমরা বাংলা ভাষায় এই যে আমি কথা বলতেছি, আমার কথার মধ্যে রিদম আছে, আমি অনেক সময় সাউন্ড স্লো করতেছি, অনেক সময় লাউড করতেছি, তাই তাই না? রিদম আছে, ন্যাচারাল। আপনি তো ন্যাচারাল বলেন না। আমাকে একটা ভাই, আচ্ছা যে আমাকে একটা স্পিকিং ভয়েস পাঠিয়েছিলেন, সে কি আছেন? সিলেটি ভাই, সে কি ক্লাসে আছেন? আচ্ছা, নাই মনে হয়। সে, ধরেন, সে স্পিকিং অনেক ভালো, সেন্টেন্স মেক করতে পারে, বাট তার স্পিকিংটা হচ্ছে বই দেখে রিডিং পড়লে যেমন হয় না, ওরকম।
এগুলো তো ভাই আপনার যতই গ্রামাটিক্যাল এরর না থাকুক, স্ট্রাকচার ঠিক আছে, আপনার কোহেরেন্স ঠিক আছে, লেক্সিক্যাল রিসোর্স ঠিক আছে, সব ঠিক আছে, বাট এরপর আপনার স্কোর সিক্সের উপর আসবে না। এটা কারণ হচ্ছে আপনার সাউন্ডটা ন্যাচারাল না, মানে আপনি ন্যাচারাল স্পিকার না। আপনার কাছে কথা বললেই মনে হবে যে আপনি আহ মুখস্থ করা আনসার আপনি বলে দিচ্ছেন, ডেলিভার করতেছেন। সো দেখেন, রিডিং এ এটা যেমন কঠিন আবার ওরকমই সহজ, অনেকে 9 পায় দেখবেন। সো আপনার এখানে কি করতে হবে, আমরা এটা আগে আমরা পড়বো এবং এন্টিসিপেশন করব। হ্যাঁ, সো ফার্স্টটা হচ্ছে দেখেন, কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট। তার মানে আমাদের প্যাসেজটা কি নিয়ে, এটা স্নো মেকার্স নিয়ে, তাই না, এনভায়রনমেন্টেরই একটা বিষয় নিয়ে, স্নো যেহেতু আছে। সো আপনার এই প্যাসেজটাতে কোনো না কোনো ভাবে বুঝাবে যে এটা এটার আনসার হবে, যদি হয়ে থাকে আসলে, তাহলে ইকোলজিক্যাল কোনো একটা কিছুর ক্ষতি হচ্ছে এটার কারণে, এরকম বোঝাবে। আপনি যখন এটা পড়বেন, আপনার এই বাংলা মেইন কথাটা মনে রাখতে হবে, এন্টিসিপেশন করতে হবে যে কি ধরনের আলোচনা থাকতে পারে। আমরা এটা প্রুফ দিব একটু পরেই। তারপর দেখেন, মডিফিকেশনস টু দ্য ডিজাইন অফ দ্য স্নো গান। তার মানে আপনার এই প্যাসেজটা যেটা এটার আনসার আছে, সেখানে বুঝাবে যে এই যে স্নো গানটা আছে সেটা মডিফাই করা হয়েছে, ডিজাইনটা মানে পরিবর্তন। যাদের বাইক আছে ভাই, কারো বাইক বা কার ডিজাইন চেঞ্জ করেন না, অনেকে হলার লাগায়, তারপর হচ্ছে ডিজাইন টিজাইন চেঞ্জ করে সামনে পিছনে, ওরকম। যে এই গানের ধরেন একটা পার্টস তারা চেঞ্জ করে আরেকটা লাগাইছে, এরকম গল্প বলবে, এক্সপ্লেইন করবে বিভিন্ন গল্প বলে। So, এরকম আলোচনা থাকবে। পরেরটা যদি দেখেন, নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো। তার মানে হচ্ছে কি, আপনার এখানে গল্পটা এমন ভাবে সাজাবে যে তাদের আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্নো দরকার। এই যে ড্রাই স্নো, তারপর হচ্ছে ওয়েট স্নো, বা অন্য কোনো ভাবে যদি স্নো থেকে থাকে সেটার কথা বলবে, যে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের স্নো লাগতেছে। এই যে প্রয়োজনের কথা বলবে, ভ্যারাইটিস অফ স্নো, মূল কথা হচ্ছে ডিফারেন্ট স্নো লাগার কথা যেই প্যাসেজে বলবে, এটাই তার আনসার। তারপরে দেখেন, লোকাল কনসার্ন ওভার এনভায়রনমেন্টাল ইস্যুস। এখন এই যে এনভায়রনমেন্টাল যে কোনো একটা প্রবলেম, সেটা নিয়ে লোকাল কারা ভাই, ওইখানের যারা লোকাল মানুষ, ওইখানে যারা বসবাস করে, তারা এটা নিয়ে কনসার্ন, এই বিষয়টা নিয়ে সেটা বুঝাবে। ধরেন গল্পের মাধ্যমে বলবে যে এখানে লোকজন এটা নিয়ে আন্দোলন করছে, অথবা তারা চায় নাই যে এই ধরনের প্রজেক্ট এখানে হোক, বা এটার ফলে তাদের পরিবেশে নষ্ট হচ্ছে, তারা এটা নিয়ে কমপ্লেন জানাইছে, এরকম আলোচনা করবে। পরেরটা 5 নাম্বার হচ্ছে এ প্রবলেম এন্ড সলিউশন। তার মানে প্যাসেজটাতে একটা প্রবলেম, যেহেতু এটা আগে, মানে একটা প্রবলেম তারা দাঁড় করাবে কোন একটা কিছু, এবং সেটা সলিউশন কি হইতে পারে ওটা তারা বিভিন্ন ভাবে বুঝাইতে পারে। মূল কথা হচ্ছে প্রবলেম যে ওইটা ওইটা আপনি বুঝেন কিনা, প্রবলেমটা আপনার আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমের কিন্তু সিনোনিম দিয়ে রাখবে না, যে আপনি সিনোনিম দেখে বুঝে ফেলবেন যে এটা তো প্রবলেম, আর এটা সিনোনিম দিয়ে রাখবে যে এটা তো হচ্ছে সলিউশন। এরকম দিয়ে রাখবে না, যেটা আপনারা খুঁজেন, যার কারণে আপনাদের ওই 30 ক্রস করতে পারেন না রিডিং এ। বুঝতে পারছেন? কারণ আপনি ওই যে সিনোনিম খুঁজেন, আপনি আপনি মিলাই দেখবেন আজকে আমার ক্লাস শেষে, যে আপনি 50% কোশ্চেনের যেটা কিওয়ার্ড ধরেন আপনি পান না, পাবেন না, বা এতদিন যদি খেয়াল করে থাকেন পান নাই কখন, এক্সপ্লেন করা থাকে ওইটাই। এই প্রবলেমটাকে এক্সপ্লেন করে রাখবে, সলিউশনটাকে এক্সপ্লেন করে রাখবে। এরপর দেখেন, অ্যাপ্লিকেশনস বিয়ন্ড দ্য স্কি স্লোপ। স্কি তো বুঝেন তাই না, ওই যে দুইটা লাঠির মতো পায়ে দিয়ে বরফ কান্ট্রি গুলাতে হচ্ছে খেলে, যেটা বরফের মধ্যে। সো স্কি স্লোপস, এই যেটা হচ্ছে কি নিয়ে, আমাদের পুরো প্যাসেজটা কি নিয়ে দেখেন, স্নো মেকার্স নিয়ে, তাই না, স্নো নিয়ে। তো এই যে এটা বানানো হয়েছে মূলত স্কি স্লোপের জন্য। হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কি স্লোপস, তার মানে তারা এখানে বুঝাবে যে এটা বানানো হয়েছে স্কি স্লোপস এর জন্য, বাট এর বাইরেও বিভিন্ন কাজের ব্যবহারের কথা এখানে উল্লেখ করবে। ধরেন এটা হচ্ছে এই খেলাটার বাইরে অন্য কোনো কাজে স্নোটা ইউজ করার জন্য বা ব্যবহার হচ্ছে, এরকম তারা এক্সপ্লেন করে রাখবে, গল্প বলবে। সেই গল্প দেখে আপনার বুঝতে হবে যে তারা এটা নিয়ে কথা বলতেছে। তারপর দেখেন, কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো। এখানে এরকম ওয়েট স্নোটাকে ড্রাই স্নো বানানোর যে প্রক্রিয়া বা বানানোর কথা, বা কেউ বানাচ্ছে, কোনো কোম্পানি বানাচ্ছে বা ব্যক্তি বানাচ্ছে, বা কোনো স্কি স্লোপস ওনার আছে যারা, তারা বানাচ্ছে। এই স্লোপস যারা ওই কি বলে গ্রাউন্ড যারা যাদের আছে তারা বানাচ্ছে, এরকম গল্প বলবে। আপনার ওটা দেখে বুঝতে হবে যে তারা এটা নিয়ে কথা বলতেছে। তারপর হচ্ছে নিউ মেথড ফর ক্যালকুলেটিং মডিফিকেশন। এই যে মডিফাই করা, এই মডিফাই ক্যালকুলেট করার জন্য নতুন ধরনের একটা মেথডের কথা তারা বলবে, যে কিভাবে এই মডিফিকেশনটা হয়ে থাকে
সেইটা কারা ক্যালকুলেট রাখে, মানে হিসাব নিকাশ অথবা সূক্ষ্ম হিসাব নিকাশ, যেহেতু এটা মডিফিকেশন নিয়ে স্নো গানের, সেটার হিসাব নিকাশ রাখার জন্য কোন একটা সিস্টেমের কথা তারা এখানে বলবে। আপনার ওটা পড়ে বুঝতে হবে যে তারা এটা নিয়ে কথা বলতেছে। তারপর এটা দেখেন আর্টিফিশিয়াল প্রসেস অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট। এখন যেহেতু আমাদের প্যাসেজটা কি নিয়ে, স্নো মেকার্স নিয়ে, স্নো কিভাবে তৈরি হয়, এখন তার মানে এখানে কি থাকবে, এই স্নোটা তৈরি হওয়ার যে প্রসেস আর্টিফিশিয়াল, মানে আমরা বা কোনো কোম্পানি বা এই স্নো গান কিভাবে এই স্নোটা তৈরি করে, ওই তৈরি করার প্রসেসটা তো আর্টিফিশিয়ালি হবে, তাই না? মানে ন্যাচারাল যে আমাদের এনভায়রনমেন্টের বাইরে যদি কেউ বানায় থাকে, মানুষের কোনো অস্ত্র বা কোনো মেশিন দিয়ে, সেটা তো অবশ্যই আর্টিফিশিয়াল হবে, তাই না? এই আর্টিফিশিয়াল প্রসেসটা তারা ডিসক্রাইব করে রাখবে, যে কিভাবে ধাপে ধাপে এটা বানানো হয়, এবং ওইটার প্রোডাক্টটা এই যে ন্যাচারাল প্রোডাক্ট, মানে প্রোডাক্টটা সেম যেমন ন্যাচারাল স্নোটা হয় ওরকম হওয়ার গল্প বলবে। আপনার এটা পড়ে বুঝতে হবে যে তারা এটা নিয়ে কথা বলছে। তারপরে এটা আছে স্নো ফরমেশন ইন নেচার, তার মানে নেচারে কিভাবে স্নোটা তৈরি হয় এটার গল্প তারা বলবে। ধাপে ধাপে ধরেন কি কি স্টেপ পার পার করে হচ্ছে স্নোটা তৈরি হয়, ফরমেশন মানে ক্রিয়েশন, তাই না? এটার গল্প বলবে। এখন আপনার ওই গল্প দেখে বুঝতে হবে যে তারা এটা নিয়ে কথা বলতেছে। তো এই পড়াটা হচ্ছে এই যে এখানে আপনি যে কোনো কোশ্চেনের রিডিং এ আপনি যদি কোশ্চেন্সে সময় না দেন, না বুঝেন ভালো করে, তাহলে আপনি প্যাসেজ পড়ে বুঝবেন না। সো চলেন আমরা এখানে এটা একটু আমাদের একটু মনে থাকবে না যে আমরা কি কি পড়ছি, আমরা একটু দেখবো। দেখেন আমরা কয়েকটা দেখলে আপনাদের আশা করি ধারণা হয়ে যাবে। আচ্ছা, যারা ফোনে দেখেন যদি ছোট হয়ে থাকে, আপনারা ফোন যেভাবে জুম করেন ওরকম জুম করলেই হবে, বড় করে দেখতে পারবেন। বা যারা ল্যাপটপে দেখতেছেন তাদের জন্য এটা হলেই হবে। সো এখানে দেখেন, যদি আমরা এ নাম্বার পড়ি, যেহেতু আমাদের এ আছে এখানে, আমরা কিওয়ার্ড কোনো নেই নাই কেন জানেন? এটা মূলত প্যাসেজ, রিডিং প্যাসেজ 2 তে থাকে। এখন আপনি যখন ভালো স্কোর করবেন, এক্সপেক্ট করেন যে আমি 7 বা 7+ উঠাবো, এখন এটার জন্য আপনার তো টাইম থাকবে না, আপনি এরকম খুব স্বাভাবিকভাবে সবার মতো অর্ডিনারি পিপলের মতো সলভ করতে থাকলে। তো যখন প্যাসেজ 2 তে থাকে, এটা এটা কততে আছে দেখি আমরা একটু। এটা কি, আচ্ছা এটা শুরুতে আছে, এটা হচ্ছে একটু পাগলা টাইপের বই। আপনি লিস্ট অফ হেডিংস বা প্যারাগ্রাফ ম্যাচিং ক্যামব্রিজে সবসময় হচ্ছে প্যাসেজ 2 তে থাকে। এখন 2 তে যখন আপনি প্যাসেজ গুলো পড়বেন, ওখানে দেখবেন যে 2 তে আপনাকে লিস্ট অফ পিপল, লিস্ট অফ রেফারেন্স অথবা অন্য আরেকটা কোশ্চেন টাইপ দিয়ে দিবে। তো আপনি যখন এটা পড়তেছেন, যারা ভালো স্কোর করে তারা সাথে সাথে ওই কোশ্চেন গুলাও আপনি মানে আগে নিয়ে যায়, মাথায় রাখে রাখে যখন এটা পড়েন, আপনি এটাই তো একটা আনসার পাবেনই, সাথে এখানে কিন্তু অন্য ভিন্ন কোশ্চেনের আনসারও আছে, ওইটাও তারা করে ফেলে একসাথে। এটা হচ্ছে সময় বাঁচানোর জন্য, নাহলে তো আপনি 1 ঘন্টায় 3টা, মানে খুবই টাফ। এটা আপনার আস্তে আস্তে ক্লাসে যখন থাকবেন তখন শিখতে পারবেন। সো দেখেন আমরা এখানে কোনো কিওয়ার্ড কিচ্ছু নেইনি, আমরা জাস্ট একবার, যারা রিডিং স্কিল যাদের ভালো, যারা পড়ার সাথে সাথে বুঝে যান যে বাংলা মিনিংটা কি, জাস্ট একবার রিড করলেই আপনি মেইন আইডিয়াটা ধরার ট্রাই করবেন, যেটা আপনার মাথায় আছে অলরেডি, যেটা আমরা পড়ে আসছি, তাই না? এখানে দেখেন, ইন দ্য আর্লি টু মিড 20th century, with the growing popularity of skiing, ski slopes became extremely profitable businesses. But ski resort owners were completely dependent on the weather. তাহলে এখানে দেখেন, এই যে পড়তেছেন যখন আপনার মাথায় রাখতে হবে যে স্কি রিসোর্ট অনার্সরা কি ছিল, কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য ওয়েদারের উপরে পুরোপুরি ডিপেন্ড ছিল, তাই না? ইফ ইট ডিডন্ট স্নো অর ডিডন্ট স্নো এনাফ, যদি স্নো না হয় অথবা এনাফ না হয়ে থাকে, দে হ্যাড টু ক্লোজ এভরিথিং ডাউন। তাদেরকে কি করতে হয়, পুরা ক্লোজ মানে শাটার নামে রাখতে হয়, পুরা অফ। তারা আর ওটা চালাইতে পারে না, রিসোর্ট অনার্স। এখন আপনার একটা বিজনেস আছে, আপনি এটা ওপেন করতে পারেন না, তার মানে কি এটা প্রবলেম না? এখন এখানে প্রবলেমের কোনো সিনোনিম আছে? আছে কিনা বলেন তো? প্রবলেম সলিউশন। না, আমি আনসার ধরতে বলি নাই ভাই, আপনাদের গেমটা ক্লোজ বোঝাচ্ছি। আপনাদের গেমটা বোঝাচ্ছি, ক্লোজ এখানে এভরিথিং। দেখেন, এখানে আপনি যদি প্রবলেমের সিনোনিম খুঁজেন, আপনি তো পাচ্ছেন না। প্রবলেমটাকে ওরা বোঝাচ্ছে, এই যে যে আপনি বিজনেস করেন, রিসোর্ট অনার্সরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট কার উপরে, ওয়েদের উপরে। যদি স্নো ভালোভাবে না হয় বা না হয়ে থাকে, তাহলে তাদের অফ করে ফেলতে হয়। এখন ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, এখন আপনি কোনো কারণে এটা অন করতে পারতেছেন না, তার মানে কি এটা প্রবলেম না?
আপনার জন্য প্রবলেম কিনা? So, এটাও সেম, তাদের বিজনেসটা তারা রান করতে পারতেছে না, কি না হলে, স্নো না হলে। তার মানে এটা হচ্ছে প্রবলেম। Unfortunately, a device called the snow gun can now provide snow whenever it is needed. এখন এই যে একটা ভাগ্যক্রমে কি একটা ডিভাইস যেটা নাম হচ্ছে স্নো গান, সে কি করতে পারে, যখন দরকার তখনই স্নো তৈরি করতে পারে, প্রোভাইড করতে পারে। তার মানে কি, এই যে আপনার প্রবলেমটা তাহলে সলভ হয়ে গেল না? তো আপনার এই প্রবলেমটা তারা এক্সপ্লেন করে রাখছে এবং সলিউশনটা এখানে। এখন আপনি যদি সলিউশনের এখানে সিনোনিম খুঁজেন, আপনি তো এখানে পাবেন না। শুধু এটা আপনাকে এক্সাম্পল হিসেবে আমি বুঝাচ্ছি। আপনি যে কোনো বইতে আপনি যান, আপনি 50%, মানে যদি 10টা কোশ্চেন থাকে, 6টা কোশ্চেন থাকে, আপনি 3টা সিনোনিম পাবেন, বাকি 3টার পাবেন না। অ্যাটলিস্ট 2টার পাবেনই না খুঁজে। এখন আপনি ওই 2টা তো দিতে পারবেন না। এখন আপনার রিডিং এ বলেন, আপনি যদি প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নেই আপনি এরকম 2-3টা ছেড়ে দিয়ে আসেন, আপনার আনসার আপনি করবেন হচ্ছে কত তখন, 25 সর্বোচ্চ। এর মধ্যে আবার ভুলও হবে, যার কারণে ওই যে 19টার নিচে হয়ে যায় বেশিরভাগ মানুষের, 23টার নিচে হয়ে যায়। বুঝতে পারছেন? তো 6 এমনি এমনি আসে না, এটার একটা অবশ্যই রিজন আছে। আপনাদের এটা বুঝতে হবে। আমি এটা আসলে আপনাদের আনসার বের করার জন্য বলি না। আমরা এমন টপিক নিছি যেন আপনারা বুঝেন যে আসলে কিভাবে কোশ্চেনটা ধরতে হয়, কিভাবে বুঝায় ওরা, কিভাবে এক্সপ্লেন করে। এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? না ভাইয়া। দেখেন, এর থেকে বড় প্যাসেজ থাকে না, খুব কম থাকে যেটা আপনি এরকম বড় একটা প্যারাগ্রাফ পাবেন। একটা প্যারাগ্রাফ আপনার রিয়েল এক্সামে সচরাচর এরকমই থাকে, ছোট। তো আপনি, বা অনেক সময় একটু বড়ও থাকতে পারে। এখন এর একটা প্যারাগ্রাফ পড়তে আপনার সর্বোচ্চ 1 মিনিট লাগবে। তার মানে আপনি 1 মিনিটের মধ্যে এটা সব ইনফরমেশন আপনার মাথায় চলে আসবে। আপনি এখানে দেখেন যে কয়টা ওয়ার্ডের শব্দ আপনি জানতেন না, বলেন। আপনি পুরা প্যাসেজ যারা মোটামুটি জানেন, অনেকে আছে 100% জানেন, অনেকে 80-90% জানে। এখন আপনি সব জানা সত্ত্বেও দু একটা ভোকাব থাকবে যেটা কেউই পারে না ভাই, নতুন দেয় সবসময়। So, আপনি এখানে সব জানা সত্ত্বেও কেন আনসার পারেন না? কারণ হচ্ছে আপনি এদের ট্রিকটা বুঝছেন না। আপনার কাছে কিন্তু জানতে চাওয়াই হয়েছে যে এই ধরনের আলোচনা কোন প্যারাগ্রাফে আছে, এটা খুঁজে বের করুন। আপনি কিন্তু বলে নাই কিওয়ার্ডের সিনোনিম কই আছে। আপনার পরীক্ষাই হচ্ছে যে আপনি পড়ে বুঝেন কিনা। তো ওরা ওরকম বুঝাই রাখছে, এখন আপনার ওইটা পড়ে বুঝতে হবে। দেখেন পরেরটা যদি আমরা পড়ি, স্নো ফর্মড বাই ন্যাচারাল ওয়েদার সিস্টেমস কাম ফ্রম water vapor in the atmosphere. The water vapor condenses into droplets forming cloud. If the temperature is sufficiently low, the water droplets freezes into tiny ice crystals. More water particles then condense onto the crystal and join with it to form a snowflakes. As the snowflakes grows heavier, it falls toward the earth. তার মানে কি বোঝাচ্ছে? মানে কিভাবে স্নোটা অ্যাটমসফিয়ারে, মানে আকাশে, আমাদের নেচার কিভাবে স্নোটা তৈরি করে, প্রথমে ক্রিস্টাল করে, এরপর এটা আরো ভারী হয়, ভারী হওয়ার পর এটা কি হয়, আকাশে পৃথিবীর দিকে পড়ে। এই যে ফলস টুয়ার্ডস দ্য আর্থ, তার মানে কি, যখন ভারী হয়ে পড়লে ওটা কি হয়, স্নো হয় না? ওই স্নোর কথাই এটা ওরা এক্সপ্লেন করে রাখতেছে। আপনি যদি এখানে সিনোনিম খুঁজেন, এখানে পাবেন না। সো দেখেন, আমরা একটু এটা দেখি। আচ্ছা, এটা কি বুঝছেন নাকি আমি এক্সপ্লেন করবো আরো? এটা তো সহজ একদম, সবারই একবার করেই বোঝার কথা ছিল। এটা কি বুঝতে পারছেন সবাই, বি নাম্বারটা? জি স্যার। ওকে, সি নাম্বারটা দেখেন, আমরা কিন্তু একবার ওইটা পড়ছি, কোশ্চেন গুলা পড়ে আসছি। দেখেন, এটা যদি আপনি পড়েন, স্নো গানস ওয়ার্কস ভেরি ডিফারেন্টলি ফ্রম এ ন্যাচারাল ওয়েদার সিস্টেম বাট ইট অ্যাকমপ্লিশেস এক্স্যাক্টলি দ্য সেম থিং। প্রথম আমার কি এক্সপ্লেন করে দিতে হবে? না, লাগবে না। সো দ্য স্নো গান ওয়ার্কস ভেরি ডিফারেন্টলি, প্রথম বলছে স্নো গানটা কি করে ডিফারেন্টলি, কার থেকে, ফ্রম এ ন্যাচারাল ওয়েদার সিস্টেম, ন্যাচারাল ওয়েদার থেকে স্নো গানটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, বাট ইট অ্যাকমপ্লিশেস এক্স্যাক্টলি দ্য সেম থিং।
মানে তারা এটা সঞ্চালিত করে সেম একই ভাবে। দ্য ডিভাইস বেসিক্যালি ওয়ার্ক বাই কম্বাইনিং ওয়াটার অ্যান্ড এয়ার। তো এই ডিভাইসটা কে? এই ডিভাইসটা হচ্ছে এই যে স্নো গান, এটাকেই বোঝাচ্ছে। দ্য ডিভাইস বেসিক্যালি ওয়ার্কস বাই কম্বাইনিং ওয়াটার অ্যান্ড এয়ার, মানে ওয়াটার এবং এয়ারকে কম্বাইন করে প্রথমে। টু ডিফারেন্ট হসেস আর অ্যাটাচ টু দ্য গান, দুইটা হসেস, ডিফারেন্ট হসেস কি করা থাকে, অ্যাটাচ করা থাকে। এখন একটা কি করে, অন লিডিং ফ্রম এ ওয়াটার পাম্পিং স্টেশন হুইচ পাম্পস ওয়াটার আপ ফ্রম এ লেক অর রিজার্ভিয়ার। একটা কি করে, পাম্পিং করে স্টেশনে, মানে রিজার্ভিয়ার অথবা লেক থেকে ওটা পানি নিয়ে যায়। আরেকটা হচ্ছে and the other leading from an air compressor, আরেকটা লিড করে কি, এয়ার কম্প্রেশনকে। when the compressed air passes through the hose into the gun, যখন এই গানের মধ্য দিয়ে এই কম্প্রেসড এয়ারটা পাসেস থ্রু হয় হসের মধ্য দিয়ে, সরি, it atomises the water, that is, it disrupts the stream so that the water splits up into a tiny droplets. এরপরের স্টেপ কি হয়, tiny droplets এর তৈরি হয়। The droplets are then blown out of the gun. পরবর্তীতে এই ড্রপলেটস গুলা গান থেকে বের হয়ে আসে। and if the outside temperature is below 0 ডিগ্রি সেলসিয়াস, যদি বাইরের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, ice crystals will form. যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি হয়, আইস ক্রিস্টাল তৈরি হয়। and will then make snowflakes in the same way as natural snow. এবং পরবর্তীতে এটা কি হয়, স্নোফ্লেক্স তৈরি হয়, যেমন একদম ন্যাচারাল স্নোটা হয় ওরকম স্নোফ্লেক্স তৈরি হয়। তাহলে এটা কি নিয়ে বলতেছে বলেন তো? কে আর্টিফিশিয়াল স্নো ফরমেশন। কে বলতে পারবে? আর্টিফিশিয়াল প্রসেস ন্যাচারাল প্রোডাক্ট 9 নম্বর। তো দেখেন, আর্টিফিশিয়াল প্রসেস ন্যাচারাল প্রোডাক্ট, এই যে পুরো প্রসেসটা যে আলোচনা করলো এখানে, পুরো প্রসেসটা এই স্নো গানটা কিভাবে কাজ করে সে লাস্টে কি করে, স্নোফ্লেক্স যেভাবে হয় একদম ন্যাচারাল স্নো যেমন হয় ওরকম স্নোফ্লেক্সটাই তৈরি করে। তার মানে কি, তার প্রসেসটা ছিল পুরো আর্টিফিশিয়াল, তাই না? এবং ন্যাচারাল প্রোডাক্ট মানে কি, ওই প্রোডাক্টটা যেটা আলটিমেটলি বের হয়, স্নোফ্লেক্সটা, স্নোটা, ওইটা কি একদম ন্যাচারাল না? এখন আপনি এই যে আর্টিফিশিয়াল প্রসেসটা কি করতেছে, ওরা এক্সপ্লেইন করে রাখতেছে। আচ্ছা, আমরা আরেকটা সলভ করবো, এরপর ট্রু ফলস নট গিভেনে যাব। এইটা একটু আপনারা এখন দেখেন তো কি নিয়ে আলোচনা করছেন, নিজেরা বাইর করার ট্রাই করেন তো। সবাই একটু বলেন, 1 মিনিট সময়। কে কে এটা বলতে পারবেন? অপশনগুলো কি একটু দেখা যাবে? জি, শিওর। The need for different varieties of snow 3 নম্বর। আচ্ছা, ওয়াই ডিড ইউ চুজ দিস অন? 6 নাম্বারটা হবে কি আনসার? কয় নাম আমি জানি না, কয় আমি জাস্ট গেস কয় নাম্বারটা? মনে হয় 6 নাম্বারটা কি হবে আনসার। আচ্ছা, অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কি স্লোপস। আচ্ছা, 3 নাম্বার যে দিছে, আচ্ছা আরেকজন বলছে ড্রাই স্নো এন্ড ওয়েট স্নো। আচ্ছা, ড্রাই স্নো এন্ড ওয়েট স্নো কই, এই যে, ওকে। আচ্ছা, 3 নাম্বার যে আনসার দিছেন সে একটু বলেন তো যে কেন আপনি এটা দিলেন। বইয়ের নামটা আমি বলে দিব। দুই ধরনের স্নো
ধরনের স্নোর কথা বলছে, তারপরে ড্রাই স্নো ওইটা কেন ভালো, এটার নিচে আবার ওয়েট স্নো দিতে হয়, কেন দিতে হয়, এই ধরনের কিছু আলোচনা ছিল। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে মানে হ্যাঁ, আর একটু এক্সাক্ট আপনি বলতে পারতেন। এখানে ড্রাই স্নো ওয়েট স্নো, দেখেন একজন ড্রাই স্নো ওয়েট স্নোর কথা বলছে। এটা কেন বলছে জানেন? এই যে ট্রাপে পড়ে। ড্রাই স্নো ওয়েট স্নোর কথা আছে মানেই তো এটা না। আপনার এখানে ড্রাই স্নো ওয়েট স্নো নিয়ে কি বলছে? কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো, মানে ওয়েট স্নোটাকে কিভাবে ড্রাই স্নোতে রূপান্তর করা হয়, কনভার্ট করা হয়, এই ধরনের আলোচনা থাকতে হবে যদি এটা আনসার হয়। কিন্তু এখানে ড্রাই স্নো ওয়েট স্নোর কথা আছে মানে তো এটা দিতে হবে এরকম না। আপনাকে বুঝতে হবে। এখানে বলতেছে, দেখেন আমি যদি শুরু থেকে পড়ি, স্নো মেকার্স অফেন টক অ্যাবাউট ড্রাই স্নো এন্ড ওয়েট স্নো। অফেন টক অ্যাবাউট মানে মাঝে মধ্যে ড্রাই স্নো এবং ওয়েট স্নো নিয়ে কথা বলে। তার মানে এই না, এখানে তো বলতেছে না যে কিভাবে ওয়েট স্নো কে ড্রাই স্নো করে, এরকম কি বলছে? তাহলে আপনি এটা দিবেন কেন? Dry snow has a relatively low amount of water, so it is very light and powdery. This type of snow is excellent for skiing because ski glides over it easily without getting stuck in wet slush. One of the advantages of using a snowmakers is that this powdery snow can be produced to keep the ski slopes a level surface. However, on slopes which receive heavy use, resort owners also use denser wet snow underneath the dry snow. Underneath মানে নিচে। এই যে ওয়েট স্নোটা কোথায় ইউজ করে? ড্রাই স্নোর নিচে, যেন এটা ভালোভাবে এই গেমটা খেলা যায়। তার মানে ডেঞ্জার স্নো লাগতেছে, ওয়েট স্নো লাগতেছে, তারপর হচ্ছে ড্রাই স্নো লাগতেছে। তো এই গেমটা খেলার জন্য স্কি স্লোপস বা স্কি খেলার জন্য যেই রিসোর্ট ওনার্সরা আছে তাদের কত ধরনের স্নো লাগতেছে? ড্রাই স্নো লাগতেছে, ওয়েট স্নো লাগতেছে, ডেঞ্জার মানে আরো ঘন যে স্নো সেটা লাগতেছে। এই ওয়েতে দেখেন, মেনি রিসোর্ট বিল্ড আপ দ্য স্নো ডেপ দিস ওয়ে once or twice a year and then regularly coat the trail with a layer of dry snow throughout the winter. এটা হচ্ছে পরের গল্প। মানে এইভাবে তারা সারা বছর হচ্ছে কি করে, এই কোডটা এক দুইবার ইউজ করে এই কোডটা সারা বছর ট্রায়াল করে, মানে চালায় রাখে, গেমটা কম থাকে। এই যে এই বিভিন্ন ভাবে, তার মানে এই গেমটা চালু রাখার জন্য রিসোর্ট অনার্সদের কি কি স্নো দরকার হয়? ড্রাই স্নো দরকার হয়, ওয়েট স্নো দরকার হয়, ডেঞ্জার স্নো যেটা আরো বেশি ঘন সেই ধরনের স্নো দিয়ে তারা মাঠটা তৈরি করে। তার মানে তারা কথা বলতেছে কোনটা নিয়ে? এই যে নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ না, তিন ধরনের কথা বলা হয়েছে। এই যে ডিফারেন্ট ভ্যারাইটিস বলছে মানে কি জানেন? মোর দেন ওয়ান থাকতেই হবে, একটা দিয়ে তো হবে না, প্লুরাল বলা, তাই না? বুঝতে পারছেন এখন? যারা অন্যটা দিছেন শুধু এই যে শব্দ থাকলেই যে দিয়ে দিবেন এরকম না, শব্দ থাকলেই ওয়ার্ড পাইলেই যে দিয়ে দিব এরকম যেন না হয়। আচ্ছা, আমরা কি আরো দেখবো? জি স্যার, আর একটা যদি একটু দেখাই দেন যে কোনো ভুল হয়েছে, আবার একটু দেখে ট্রাই করে হয় কি। আচ্ছা, আমরা একটু শেষটা দেখি। এখানে দেখেন, আপনাদের সময় দিব নাকি আমি শেষ করে দিব? আচ্ছা, আমি পড়ি, আপনাদের সাথে পড়েন। সো দেখেন এখানে বলছে, বিকজ of the expense of making snow, ski resorts have to balance the cost of running the machines with the benefits of extending the ski reasons, making sure they only make snow when it is really needed. And then it will bring the maximum amount of profit in return for the investment. But man-made snow has a number of other uses as well. A layer of snow keeps a lot of Earth's heat from the escaping into the atmosphere. Farmer often use man-made snow to provide insulation for winter crops. Snowmaking machines have played a big part in many production. Movie producers often take several months to shoot scenes that cover just a few days. If the movie takes place in a snowy setting, the set decorators have to get the right amount of snow for each day for shooting, either by adding man-made snow or melting natural snow. And another important application of man-made snow is its use in the test that aircraft must undergo in order to ensure that they can function safely in extreme conditions. সো এই যে পুরাটা যে পড়লেন, আপনি যখন একবার রিডিং করবেন, দেখেন এখানে কি বলছে। ফার্ম, এই যে ম্যানমেড, প্রথমে কিন্তু একটা আনসার কিন্তু শুরুতেই চলে আসে না, ওটা রিলেটেড কথা বলে। আপনি যখন এক্সপার্ট হবেন
আপনি পড়ার শুরুতেই বুঝে যাবেন যে তারা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছে। কারণ হুট করে তো আর আনসারের কথা বলে দেয় না, এরকম কখনোই হয় না। ওই রিলেটেড কথা আগাইতে থাকে, তারপরে আপনাকে ইনফরমেশন দিবে। তো যত আপনি এক্সপার্ট হবেন তত বুঝে ফেলবেন। দেখেন এখানে বলছে, বাট ম্যানমেড স্নো হ্যাজ এ নাম্বার অফ আদার ইউজেস অ্যাজ ওয়েল। তো আপনি ম্যানমেড স্নো মানে কি? ওই যে যে স্নো গানটা স্নো তৈরি করে, এটা কি ম্যানমেড না? মানুষের তৈরি গান না? সো তাদের আরো ইউজেস আছে। সেই ইউজেস কি কি দেখেন এখানে, ফার্মার্স অফেন ইউজ ম্যানমেড স্নো। তার মানে ফার্মাররা এটা ইউজ করে, যেই জন্যই করুক, এখানে আরো ডিসক্রিপশন আছে। মূল কথা হচ্ছে ফার্মার্সরা ইউজ করতেছে। এরপর মুভি প্রডিউসার্স যারা আছে তারা ইউজ করতেছে। এখন কেন ইউজ করতেছে ওটা এক্সপ্লেন করে দিয়ে আছে। একই ধরনের শুট, ধরেন স্নোটার লেভেলটা একই ধরনের থাকতে হবে তাদের, হয় ম্যানমেড স্নো অথবা ন্যাচারাল স্নো অথবা মেল্টিং করে হইলেও তাদের ওরকম স্নোটাই লাগবে ভালো শটটা পাওয়ার জন্য। সো এখানে মুভি প্রডিউসার তারাও ইউজ করে। আবার এখানে দেখেন আরেকটা কথা বলছে যে, and another important application of man-made snow is its use in the test that aircraft must undergo in order to ensure that they can function safely in extreme conditions। এই যে এয়ারক্রাফট যারা ট্রেনিং করে, হ্যাঁ, বা এয়ারক্রাফট গুলা যখন তারা ঠিক মতো নিচে নেমে আসতে পারে, এই জন্যও তারা এই ম্যানমেড স্নো ইউজ করে। তার মানে আমরা কয় ধরনের পাইলাম? 3 ধরনের পাইলাম না? 3 ধরনের পাইছি। বাট এই যে ম্যানমেড স্নোটা বানানো হয়েছিল কি জন্য, দেখেন শুরুতে আবার বলছে বিকজ অফ দ্য এক্সপেন্স অফ মেকিং স্নো। মানে এটা তো এক্সপেন্সিভ, তাই না? স্কি রিসোর্ট হ্যাভ টু ব্যালেন্স দ্য কস্ট অফ রানিং দ্য মেশিনস উইথ দ্য বেনিফিট অফ এক্সটেন্ডিং দ্য স্কি স্লপস, স্কি রিসোর্ট, মেকিং শিওর দে অনলি মেক স্নো when it is really needed and when it will bring the maximum amount of profit in return for the investment। সো এখানে বলতেছে এই যে এটা হচ্ছে এক্সপেন্সিভ, তারা যেন এটা প্রফিটটা ঠিক মতো করতে পারে, ঠিক না? তারা এটা ব্যালেন্স করে রান করে। তো তার মানে আপনি এখানে 3 ধরনের স্নো মেকারের কথা বলছেন এবং এই স্নো ইউজের কথা আমরা পাইছি। আর এই স্নো গানটা মূলত তৈরি করা হয়েছে কিসের জন্য? স্কি স্লোপের জন্য, তাই না? স্কি গেমটা খেলার জন্য বানানো হয়েছে। বাট এর বাইরেও আমরা আরো 3টা ইউজ পাইলাম, ফার্মার্স, মুভি প্রডিউসার্স এবং এয়ারক্রাফটে ইউজ করা হয়। এখন বলেন তো আনসার তাহলে কোনটা হবে? স্যার, অ্যান্সার 3। কত? স্যার 3 নাম্বার। ভাই এটা তো একটু আগেই দিলাম, দ্য নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো। 3 নাম্বারটা ধরনের হবে স্নো আর ইউজ করা হয়। applications beyond the দেখেন এই স্নোটা বানানো হয়েছে স্কি গেম খেলার জন্য। স্কি পুরাটা আপনি প্যাসেজ পড়ে এতটুকু বুঝলেন না? এখন এর বাইরেও আরো ইউজ আছে ওই প্রফিট করার জন্য। এবং এটা কাদের লাগে? ফার্মার্সদের লাগে, মুভি প্রডিউসারদের লাগে, এয়ারক্রাফটের জন্য লাগে। তার মানে বানানো হয়েছে জিনিসটা হচ্ছে স্কি গেম খেলার জন্য, এর বাইরেও আরো ইউজ করা হচ্ছে। তার মানে বিয়ন্ড দ্য স্কি স্লোপস, অ্যাপ্লিকেশনস বিয়ন্ড দ্য স্কি স্লোপস। এখন আপনি এটার যদি সিনোনিম ধরেন কোনোটা, দেখেন তো আমাকে সিনোনিম ধরে এটা আনসার বের করে দেন তো। এখন তো আনসারও পাইলেন, তারপরও সিনোনিমটা খুঁজেন তো। আছে কোনো না কোনো ভাবে আছে, বাট আপনারা স্বাভাবিকভাবে বের করতে পারবেন না, আপনার কাছে অত সময়ও নাই। ওটা এক্সপ্লেন করা থাকে। So, এটা দেখেন তো, এটার সিনোনিম ধরেন তো, কোনটা ধরবেন, ধরে আমাকে বুঝান তো। ওই অ্যাপ্লিকেশন গুলাই ওরা এক্সপ্লেন করে রাখছে ভাই এখানে। অ্যাপ্লিকেশন গুলাই এখানে এক্সপ্লেন করে রাখা। এই যে অ্যাপ্লিকেশন গুলা ফার্মাররা ইউজ করে, মানে বিভিন্ন ধরনের ইউজের কথা বলছে, যেটা বানানো হয়েছিল শুধু স্কি রিসোর্টের জন্য, পরবর্তীতে এর বাইরেও ইউজের কথা বলা হয়েছে, ঠিক না? So, এরকম আপনি শুধু এই লিস্ট অফ হেডিংস এ না, আপনি প্যারাগ্রাফ ম্যাচিং থেকে শুরু করে একদম বেশিরভাগ কোশ্চেন্স গুলাই হচ্ছে মূলত এইভাবে ওরা সাজায়, বুঝায়। এখন আপনি ওইভাবে বুঝেন না, আপনি হয়তো শুধু কিওয়ার্ড নিয়ে পড়ে আছেন এখনো। আপনাদের আমি এখন বলে রাখি, আপনারা হয়তো পরবর্তীতে দেখবেন যে এই যে এখনই দেখবেন যে টিপস ট্রিক্স এর বাজার শেষ। মানুষ এখন টিপস ট্রিক্স পড়াইলে এখানে পড়তে যায় না, কারণ তারা বুঝে গেছে যে এগুলো আসলে একটা ফাউল জিনিস, ফাউল কথা। এই যে কিওয়ার্ড ধরেও পড়ানো শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, কারণ আলটিমেটলি তো কেউ স্কোর পায় না। কি করবে? শুধু শুধু কি সময় নষ্ট করবে? সো আমরা একটু অন্য আরেকটায় যাই না? ট্রু ফলস নট গিভেন দেখাবো।
শিওর ভাইয়া। আচ্ছা, আমরা এখানে একটু দেখেন ট্রু ফলস নট গিভেন আমরা যদি দেখি, আপনাদের এখানে আমি আগে আলোচনা করে দিছি যে আপনি যখন এরকম কোনো একটা ওয়ার্ড পাবেন, নাউন পাবেন, যেটাতে আপনি সহজে লোকেশনে চলে যেতে পারবেন, তার মানে আপনার কোশ্চেন সলভ করতে হবে ওইটা দিয়ে, সেটা যেখানেই থাকুক। যদি এটা শুরুতে থাকে, শুরুতে স্বাভাবিকভাবে শুরুতে এক দুইটার মধ্যে দেয় না, কারণ আপনি তো আপনার তো টাইম ওয়েস্ট করতে করাইতে হবে, তাই না? আপনাদের এরকম দিবে না। সো শেষের দিকে পাবেন অথবা মিডিলে পাইতে পারেন, আবার অনেক সময় শুরুতেও দিয়ে থাকবে এরকম কোন একটা নাম, কোনো কান্ট্রির নাম, সিটির নাম, কোনো যে কোনো কিছু হইতে পারে যেটা চেঞ্জ হবে না কখনো। এখন এটা কি কোনো সিনোনিম দিয়ে চেঞ্জ করা, রিপ্লেস করা পসিবল? কখনোই পসিবল না। এরকম ওয়ার্ড যদি আপনি পেয়ে থাকেন, আপনি ওইটা দিয়েই চলে যাবেন, মানে এই 36 এর কোশ্চেন যেখানে আছে সহজে পেয়ে যাবেন, আপনি প্যাসেজে ওইখানেই আগে যাবেন এবং এটা সলভ করবেন। এরপরে মনে রাখবেন তার নিচেই আছে 36, তার উপরে 35, তার উপরে 35 এর উপরে 34, তার উপরে 33। এইভাবে হচ্ছে আপনি সলভ করবেন। আমরা যদি ধরেন, আমরা এইভাবে আপনাদের বললাম, বাট আমরা এইভাবে করব না, আমরা শুরুতে এটা করব। এখন আর একটা জিনিস দেখেন, আপনাদের বলে দেই, এটা কই আছে। তো দেখেন এটা, এই যে একটা কোশ্চেন আছে না, যখন আপনার ট্রু ফলস নট গিভেন বেশিরভাগ সময় হচ্ছে একদম শুরুতে থাকে অথবা শেষের দিকে থাকে, এটা মিডিলে আছে, এটা কি সিরিয়াল মেনশন করে? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা দেখেন আমরা এখানে এটা দিয়ে সলভ করি, আগে দেখি। আমরা এখানে আগে যাব, হ্যাঁ, এখানে কি বলছে যে অ্যানালজেসিক ড্রাগসটা অ্যাসপিরিনের সেলসটা ওভারটুক করছে, মানে নিয়ে নিছে। যদি নিয়ে থাকে তাহলে ট্রু, যদি না নিয়ে থাকে তাহলে ফলস। আর যদি নিয়া বা না নিয়া কোনোটার কথা বলে নাই, বাট এই দুইটা ওয়ার্ডও যদি থাকে, তাহলে এটা নট গিভেনই হবে। আমরা সহজে এটা একটু দেখি, যেহেতু সময় কম, অনেকে অলরেডি চলে বেজে গেছে। So, এখানে দেখেন, এটা হচ্ছে আপনার লোকেশনে আসলেন, হ্যাঁ। এখন অ্যানালজেসিক ড্রাগটা কি মার্কেটটা নিছে কি নেয় নাই, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই না? এই যে অ্যাসপিরিনের কথা এখানে বলা আছে, দেখি আমরা। আচ্ছা, হিউজ অ্যামাউন্ট অফ মানি were put into promoting it is an ordinary everyday analgesic in 1970s. Other analgesics such as, এই যে অ্যানালজেসিক এর কথা আমরা পাইছি, আদার অ্যানালজেসিক এর কথা বলছে, সাসেস মানে এক্সাম্পল। এই অ্যানালজেসিক গুলা কি কি? এই যে ভাই ডাক্তার কেউ থাকলে ভালো বলতে পারবেন এগুলা, আর হচ্ছে প্যারাসিটামল ওয়ার ইন্টারিং দ্য মার্কেট। এই দুইটা অ্যানালজেসিক কি করতেছিল? মার্কেটে ঢুকতেছিল তখন। অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ দেন ফোকাসড অন পাবলিশিং দিস নিউ ড্রাগস। তারা ফোকাস ছিল কোথায়? এই দুইটা অ্যানালজেসিক কে পাবলিশিং করার জন্য। But just at the same time, discoveries were made regarding the beneficial role of aspirin in preventing heart attacks, strokes, and other afflictions. Had it not been for this finding, this pharmaceutical marvel may will have disappeared. So দেখেন এখানে বলছে কি? আমি এখানে আসলাম লোকেশনে, বলছে এই অ্যানালজেসিক গুলা মার্কেটে ঢুকতেছিল। কোনটা? এই যে এই দুইটা ওষুধের নাম বলছে, ওয়ার এন্টারিং দ্য মার্কেট অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ দেন ফোকাসড। ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলো কোথায় ফোকাস করছে? অন পাবলিশিং দিস নিউ ড্রাগস, এই নিউ ড্রাগস গুলাকে পাবলিশ করার জন্য। But at the same time, discoveries were made regarding the beneficial role of aspirin. এবং ওই সময় সেম টাইমেই ডিসকাভারিজ হয়েছে কার বেনিফিশিয়াল সুবিধার্থে? অ্যাসপিরিনের সুবিধার্থে। ইন প্রিভেন্টিং কি কি ওষুধ, কোন টাইপের? প্রিভেন্টিং হার্ট অ্যাটাকস, স্ট্রোকস এন্ড আদার অ্যাফ্লিকশনস। যদি এগুলা না বের হইতো তাহলে হয়তো এই কোম্পানি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যেত, ভ্যানিশ হয়ে যেত। এখন আপনার এখানে কোথাও কি বলছে যে এই অ্যানালজেসিক গুলা অ্যাসপিরিনের মার্কেট দখল করে নিছে কি নাই নাই?
বলছে কিনা বলেন, কোথাও কি বলছে? এখানে বলছে যে সেলস নিয়েই বলে নাই, কোনো কিছুই বলে নাই। তার মানে এটা কি হবে? আমাদের কোশ্চেন ছিল এটা যে নট এরা গিভেন হবে। এরা বলছে যে এই অ্যানালজেসিক গুলা অ্যাসপ্রিনের সেলটা দখল করে নিছে, ওভারটুক সেলস অফ অ্যাসপ্রিন। বাট ওইখানে গিয়ে দেখলাম যে অ্যানালজেসিক মার্কেটে ঢুকতেছিল এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ গুলা তারা ওইটা প্রমোট করতেছিল, তাই না? ওইটা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু কোথাও কি বলছে যে এটা সেল নিয়েই বলে নাই? তার মানে এটা নট গিভেন ইজিলি। স্যার এটা নট গিভেন, বাট এটা একটু কনফিউজিং মনে হইতেছে। কারণ হচ্ছে মানে যদিও বলে নাই সেল নিয়ে, কিন্তু কথাবার্তা তো এরকম যে অ্যাসপিরিনের কিছু সুবিধা বলছে, যার কারণে হচ্ছে অ্যাসপিরিনের মার্কেটটা আসলে দখল হয় নাই। তো যদি আমরা একটু বেশি মানে ইন্টারপ্রিটেশন করতে যাই, তখন তো মনে হবে যে এটা আসলে ফলস। না, আপনি ফলসে যাবেন কেন? এটা হচ্ছে অ্যানালজেসিকটা অ্যাসপ্রিনের সেলস দখল করে নিছে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। এখন এখানে কোথাও কি আছে যে দখল করা? সেলস নিয়েই বলে নেয় ভাই, দখল তো করে কথা। এখানে গল্পটা যদি আপনি পড়েন, এখানে বলছে যে এই অ্যানালজেসিক, দুইটা অ্যানালজেসিক এর কথা বলছে। কি করতেছিল তখন? এন্টারিং দ্য মার্কেট অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ দেন ফোকাসড অন পাবলিশিং দিস নিউ ড্রাগস। এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ এইগুলার কোথায় ফোকাস ছিল? পাবলিশিং দিস নিউ ড্রাগস এ ফোকাস ছিল, যে কিভাবে পাবলিশিং করবে। তারপর বলছে বাট জাস্ট এট দ্য সেম টাইম ডিসকভারিজ ওয়ার মেড রিগার্ডিং দ্য বেনিফিশিয়াল রোল অফ অ্যাসপ্রিন। এই যে অ্যাসপ্রিনের সুবিধার্থে হচ্ছে বেনিফিশিয়াল রোল হিসেবে কি হয়েছে? ডিসকভারিজ হয়েছে, মানে নতুন ওষুধ তৈরি হয়েছে অ্যাসপ্রিনের। এখন কোথাও কি এখানে আছে ভাই যে অ্যাসপ্রিনের সেল নিয়ে কোনো কথা আছে এখানে? বলছে যে এটা যদি মার্কেটে না আসতো, মানে এই ডিসকভারি যদি না হইতো, হয়তো অ্যাসপ্রিনটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যেত। কিন্তু এখানে সেল নিয়ে কোনো কথা হয়নি। বুঝতে পারছেন যে সেল কার্ডটা ভালো হয়েছে, কার্ডটা কম হয়েছে, বা কে কার্ডটা দখল করছে, এটা নিয়ে কোনো কথা বলছে? বলে নাই। তার মানে এটা নট গিভেন হবে। বুঝতে পারছেন এখন? আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। সো দেখেন, আমরা যেখানে 36 পাইছি, আমি বলছি তার উপরেই কি থাকবে? 35 থাকবে। হয়তো একটু উপরে থাকবে, এক লাইন উপরে থাকতে পারে, অথবা একই লাইনে থাকতে পারে, অথবা 3-4 লাইন উপরেও থাকতে পারে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি ছিল জানো? ও, আমি কোশ্চেনটা না পড়েই চলে আসছি, সরি। সো দেখেন, এখানে এখানে দেখেন 35 যদি দেখেন, দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাসপ্রিন ইন দ্য 19th সেঞ্চুরি ফলোড এ স্ট্রাকচার্ড প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট। এই যে ডেভেলপমেন্ট অফ অ্যাসপ্রিন ইন 19th সেঞ্চুরি, পুরাটাই 19th সেঞ্চুরি নিয়ে, এটা একটা ফাও, এটা বাদ। তার মানে এই যে ডেভেলপমেন্ট অফ অ্যাসপ্রিন, মানে মূল কথা হচ্ছে অ্যাসপ্রিনের ডেভেলপমেন্টটা হয়েছে কিভাবে? ফলোড এ স্ট্রাকচার্ড প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট। মানে পুরা এই ডেভেলপমেন্টটা হয়েছে একটা স্ট্রাকচার্ড প্যাটার্ন ফলো। বুঝতে পারছেন? মানে আগে থেকে কোনো একটা স্ট্রাকচার প্যাটার্ন ছিল, ওইটা ফলো করে করে হচ্ছে এই অ্যাসপ্রিনটা ডেভেলপ হয়েছে। এখন যদি স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হচ্ছে ডেভেলপমেন্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে ট্রু। যদি স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে না হয়ে থাকে, ভিন্ন কোনো প্যাটার্ন ফলো করে হয়ে থাকে, বা ভিন্ন ভাবে হয়ে থাকে, মানে ডেভেলপমেন্ট হয়েছে বাট ভিন্ন ভাবে হয়েছে, আমি বলছি যে মূল কথাটার বিপরীতে অন্য আরেকটা ইনফরমেশন থাকতে হবে, মাস্ট। ফলস হয়ে গেলে, তার মানে এখানে বলছে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে ডেভেলপমেন্ট হয়েছে। যদি দেখেন যে ভিন্ন কোনো ভাবে হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে বাট ভিন্ন ভাবে, তখন এটা একমাত্র ফলস হবে। আর যদি দেখেন যে না, বা স্ট্রাকচার প্যাটার্ন ফলো করেও ডেভেলপমেন্ট হয় নাই, তখনও কিন্তু ফলস, বাট এত সহজ দেয় না। আর যদি স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে ডেভেলপমেন্ট হওয়া বা না হওয়া কোনোটাই স্পষ্ট বলে নাই, তার মানে এটা নট গিভেন। আর যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাহলে তো ট্রু তো আর কাউকে শেখানো লাগে না। সো আমরা এখন দেখবো যে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে স্প্রিনটা ডেভেলপ হয়েছে কিনা, এটা হচ্ছে কথা। সো এই যে ইন দ্য কেস অফ অ্যাসপ্রিন আছে, আমরা যদি আরো উপর থেকে যদি দেখেন একটু, এখানে বলছে ইন দ্য 19th সেঞ্চুরি সাইন্টিফিক অ্যাডভান্স ওয়াজ ক্লোজলি লিঙ্কড টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে কি ছিল? রেভলিউশনের সাথে ক্লোজলি লিঙ্ক ছিল। দিস ওয়াজ এ পিরিয়ড when people frequently had the means, motive and determination to take an idea and turn it into reality. মানুষের কি ছিল? এই যে ডিটারমিনেশন ছিল, আইডিয়া ছিল, এর একটা কিছু নিয়েই তারা ওইটা রিয়েলিটিতে নিয়ে আসতো। এখন ধরেন
এই যে ডেভেলপমেন্ট যে আপনি খুঁজবেন, এখন ডেভেলপমেন্ট কোথায় পাবেন? এখানে আছে, বাট উত্তর তো এখানে আছে। দেখেন তো ডেভেলপমেন্ট, এই যে এখানে আছে মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক ডেভেলপমেন্টস আছে, এটা আলাদা কথা, বাট অ্যাসপ্রিনের ডেভেলপমেন্ট নিয়ে কোথায় আছে দেখান তো আমাকে। কে বলতে পারবেন? সিরিজ এটা অফ হয় প্যারা, মাইনর, এ সিরিজ অফ মাইনর অফেন আনরিলেটেড অ্যাডভান্সেস, যেই কিন্তু ডেভেলপমেন্ট গুলো এটা হয়েছে এটা এগুলা কিন্তু আনরিলেটেড। ডেভেলপমেন্টটা কোথায়? অ্যাসপ্রিনের ডেভেলপমেন্টের কথাটা বলা হয়েছে কোথায়? কোশ্চেন তো ডেভেলপমেন্ট আছে। অ্যাসপ্রিনের ডেভেলপমেন্ট হয়েছে স্ট্রাকচার্ড প্যাটার্ন ফলো করে। এখন অ্যাসপ্রিনের ডেভেলপমেন্টের কথাটা কোথায় বলা হয়েছে? Sir, unrelated advances. ইন দ্য কেস দেখেন অফ অ্যাসপিরিন দেখেন ইউজ হয়েছে। দেখেন আপনার কাছে ধরেন আপনি একজন সায়েন্টিস্ট, বা আপনি একজন যেই ধরনেরই হোক না কেন, আপনি ধরেন একটা বিমান বানাইতে চান। হ্যাঁ, আপনি ধরেন একটা বিমান বানাইতে চান, আপনার একটা আইডিয়া দাঁড় হইছে যে আপনি এইভাবে এইভাবে বিমান বানাবেন। এখন 6 মাস পরে আপনি ওই বিমানটা তৈরি করে ফেললেন, তার মানে কি আপনি ডেভেলপমেন্ট হইলেন না? ডেভেলপ করলেন কিনা বলেন? So, এখানে দেখেন সেম এখানে এটাই বুঝাইছে, ইন দ্য 19th century scientific advance was closely linked to the industrial revolution। এই পর্যন্ত কোনো ইনফরমেশন নাই, তারপর বলতেছি this was a period, এই পিরিয়ডটা কি ছিল? when people frequently had the means, motive and determination to take an idea, একটা আইডিয়া নিত and turn it into reality, এবং ওইটা বাস্তবে রূপদান করে ফেলতো, তাই না? বাস্তবে রূপদানের কথা বলছে না, তার মানে আইডিয়া নিত এবং ওইটা সত্যি সত্যি করে ফেলতো। তার মানে কি তারা ওইটাকে ডেভেলপ করতো। তারপরে বলছি ইন দ্য কেস অফ অ্যাসপ্রিন, মানে এই ডেভেলপমেন্টের কথাই বলতেছে যে অ্যাসপ্রিনের বেলায় কিভাবে হয়েছে, এবার আসেন। ইন দ্য কেস অফ অ্যাসপ্রিন দ্যাট হ্যাপেন পিস মিল। ডু ইউ গাইস নো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিস মিল? খন্ড 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 ভাবে। খন্ড। হ্যাঁ, মানে মানে টুকরো টুকরো ভাবে। আমরা কোশ্চেনে পাইছি যে স্ট্রাকচার্ড প্যাটার্ন ফলো করে, আর এখানে পাইছি যে খন্ড খন্ড ভাবে, মানে ছিন্ন ভিন্ন আকারে। এরকম কিভাবে হয়েছে? সিরিজ অফ, এই যে এই স্ল্যাশটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে এক্সাম্পল। এই যে পিসমিল যে হয়েছে, কিভাবে হয়েছে এটা এক্সাম্পল দিচ্ছে। এই যে সিরিজ অফ মাইনর অফেন আনরিলেটেড অ্যাডভান্সেস, তারপর ফার্টালাইজড বাই দ্য কান্ট্রিজ বর্ডার ইকোনমিক, মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক ডেভেলপমেন্টস দ্যাট লিড টু অন বিগ ফাইনাল ব্রেক থ্রো। এই যে ফাইনাল ব্রেক থ্রোতে নিয়ে গেছে এই অ্যাসপ্রিনকে, এই যে পিসমিল ভাবে, এই পিসমিল গুলা কি কি ছিল? এই যে মাইনর, unrelated advance, fertilized by countries' border economic, medical and scientific developments that lead to on big final breakthrough। breakthrough মানে হচ্ছে বড় ধরনের অর্জন করা, মানে ডেভেলপমেন্ট করা। বুঝতে পারছেন? তার মানে এই অ্যাসপ্রিনটা ডেভেলপ হয়েছে কিভাবে? এই পিস মিল ভাবে, মানে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হয় নাই। কিন্তু আমাদের কোশ্চেনে ছিল যে সে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হয়েছে। আমরা পাইছি এখানে সে ডেভেলপমেন্ট হয়েছে, এই যে ফাইনালি ব্রেক থ্রু পাইছে। সে কিভাবে পাইছে? পিসমিল ভাবে, খন্ড খন্ড ভাবে। তার মানে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হয় নাই, ভিন্ন ভাবে হয়েছে, তার মানে এটা ফলস হবে। আর এই যে পুরাটা হচ্ছে এখানেই ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং এই যে ইন দা কেস অফ অ্যাসপ্রিনের কথা বলা হয়েছে, সে সে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে? পিসমিল ভাবে। এখন আমাদের কোশ্চেনে ছিল যে স্ট্রাকচার প্যাটার্ন ফলো করে হয়েছে, কিন্তু আমরা কি ওইটা পাইলাম? পাইনি। এই দেখেন, দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাসপ্রিন ইন দ্য 19th century followed a structured pattern of development। বাট আমরা তো স্ট্রাকচার প্যাটার্ন করে পাইনি, সে ডেভেলপমেন্ট হয়েছে। এখন ডেভেলপমেন্ট ওয়ার্ডটা ওইখানে সিনোনিম দিয়ে দিছে ব্রেক থ্রু। সে পিসমিল ভাবে হয়েছে, তার মানে এটা কি হবে বলেন? ফলস হবে। ফলস হবে, এক্স্যাক্টলি। তো এইভাবে হচ্ছে মূলত আপনাদের প্যারাফ্রেজটা। আপনি যদি এইভাবে না বুঝে থাকেন তাহলে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। আপনি যতই পড়েন আপনার কাছে মনে হবে যে 6 মাস পড়ছি, আর 6 মাস পড়লে হয়তো বা ভালো কিছু হবে, বাট আসলে হবে না। চলেন আমি আপনাদের আরেকটা প্যারাগ্রাফ নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই, যেহেতু আজকে বললামই। এটা জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডটা একটু ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাওয়ার জন্য, কারণ আপনারা অনেকে না জেনেই শুধু পড়তেই থাকেন যে কি পড়েন, কিভাবে সলভ করতে হয়। আনসার সলভ করতে শুরু করেন, বসেন, 15-20টা হয়, ভাবেন যে আর 6 মাস লাগবে, 2 মাস লাগবে, 3 মাস পর হয়তো আমি ডেভেলপ হয়ে যাবো। ভাইয়া যদি পসিবল হয় একটু মাল্টিপল চয়েসটা যদি দেখানো।
টাইম আচ্ছা, কম এক আছে। সময় তো আর সবকিছু সম্ভব না। তা আরেকটা প্যারাগ্রাফ ম্যাচিংটা অনেক কঠিন। দেখেন, প্রিপারেশন হচ্ছে রিডিং এর মাত্র 6টা সেকশন। আপনার বেশি প্রিপারেশন নিতে হবে না। আপনি লাস্ট এক্সামের কোশ্চেন কেউ দেখছেন যে লাস্টে কি আসছিল গত 13 তারিখে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ আপনার কেউ সিরিয়াস না। 13 তারিখের কোশ্চেন আমরা কেমনে পাবো স্যার? ভাই, কোশ্চেন পাওয়ার হলে যে কিভাবে স্যার পাবেন আপনি যেটা জানেন। দেখেছিলাম যে গ্যাপ ফিল অনেক বেশি ছিল, তারপরে সামারি কমপ্লেক্সন এগুলো ছিল, গ্যাপ ফিল দেখছিলাম ছিল কয়বার বলেন তো? গ্যাপ ফিল ছিল 2বার, অনেকবার। হ্যাঁ। এমসিকিউ ছিল 2বার, ট্রু ফলস নট গিভেন ছিল 2বার। এখন আমাদের যারা স্টুডেন্টস তাদেরকে আমি কিন্তু বলে দেই যে এই যে ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এমসিকিউ, এই যে 3টা সেকশন, এই 3টা সেকশন থেকে আপনি সব সময় মানে যে কোনো দুইটা, এখানে দুইটা 2বার করে আসবেই। মানে আপনি এই 3টা থেকে 5বার কোশ্চেন পাবেন টোটাল। তার মানে আপনার 5টা করেও যদি কোশ্চেন আসে, আপনি পাবেন কত? 5 × 5 = 25। যদি 25ও না হয়, অ্যাটলিস্ট 20 কোশ্চেন আপনি এই 3টা থেকেই পাবেন অনলি। এই 3টা থেকেই পাবেন 20 থেকে 25 কোশ্চেন। আর বাকি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রু ফলস, প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস, সেন্টেন্স কমপ্লিশন, লিস্ট অফ পিপল। শেষ আপনার প্রিপারেশন। লিস্ট অফ পিপল, লিস্ট অফ রেফারেন্স একই। ট্রু ফলস, প্যারাগ্রাফ ম্যাচিং, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিংস একই, শুধু আপনাকে বলে দিচ্ছে এই প্যারাগ্রাফে কি বলা হয়েছে লিস্ট অফ হেডিংস এ, এইখানে প্যারাগ্রাফ ম্যাচিং এ বলে দিচ্ছে না। বাকি প্যারাফ্রেজিং বলেন, অ্যান্সার সেট আপ করা বলেন, সবকিছু সেম। ইভেন সেন্টেন্স কমপ্লিশন সেটাও সেম। আপনাকে অর্ধেক ইনফরমেশন দিচ্ছে, বাকি ইনফরমেশনটা আপনাকে বের করতে হবে। তো মূলত পুরাটাই হচ্ছে আপনার প্যারাফ্রেজিং এ খেলা। আপনি গেম না বুঝলে আপনি যতই প্রিপারেশন নিতে থাকেন, কাজ হবে না। তো দেখেন, আমরা আর একটা প্যারাগ্রাফ ম্যাচিং এখানে নিয়েছি। সো আমি ওই যে লাস্ট প্রিভিয়াস কোশ্চেন্স গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। আপনারা তো এলোমেলো সব পড়লেই হবে না। আরো একটা ভুল করেন, আপনারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করেন, আপনারা একদম 1 to 40 পর্যন্ত পড়া শুরু করেন না বুঝেই। কোনোটাই এক্সপার্ট হন না, শুধু আপনারা একটা থেকে আরেকটা লাফাইতে থাকেন। কিন্তু আপনি এই যে 6টার কথা বললাম, মাত্র 6টা সেকশন, 6টাতে যদি আপনি 5 দিন করেও সময় দেন, এক একটা 5 × 6 = 30 দিন, 30 days, আপনার রিডিং এ আপনি বস হয়ে যাবেন। আপনার কাছে কোনো কিছু আর প্রবলেম হবে না। আপনি বুঝে যাবেন। আপনি যেদিন প্যারাগ্রাফ ম্যাচিং ধরেন টানা 5 দিন যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন, আর যারা এক্সপার্ট তারা 2-3 দিন দিলেই না। আপনি শুধু যেই বই থেকে পড়েন, শুধু প্যারাগ্রাফ ম্যাচিং বা শুধু লিস্ট অফ হেডিংস পড়েন, এবং আপনার প্রিপারেশন শুরু করতে হবে এই দুইটা দিয়ে, হয় লিস্ট অফ হেডিংস না হয় প্যারাগ্রাফ ম্যাচিং দিয়ে, কারণ এই দুইটা সব থেকে বেশি প্যারাফ্রেজিং এর খেলা থাকে। এই দুইটা যখন আপনি ভালো পারবেন, বাকিগুলো আপনার কাছে সহজ হইতে থাকবে। আর এই দুইটাই গ্যাপ থাকবে। বাকি আপনি যে গ্যাপ ফিল, ভাই সহজ, গ্যাপ ফিল কোনো পড়ার বিষয়? লিস্ট অফ পিপল কি পড়ার বিষয়? ওটা যারা এগুলা পারে, ওইগুলো এমনিই পারে, না পড়লেও পারে, না পড়লেও পারে। গ্যাপ ফিল তো কঠিন না। ট্রু ফলস নট গিভেন সহজ। এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন শুধু ফলসটা আপনাকে বুঝতে হবে ভালো করে, এমসিকিউটা কঠিন। তো আপনি ক্যালকুলেটিভ ওয়েতে পড়েন, মাত্র 6টা 5 দিন করে সময় দেন এক একটাই, দেখবেন যে যেটা ভুল হয় আপনার, একটা ভুল হওয়া মানে ওটা নিয়ে বসে থাকেন যে কেন, এটা কেন ভুল হলো। সো দেখেন, আমি এখানে আপনাদের একটা কোশ্চেন দেখাবো, একটা বা দুইটা। দেখেন, আমরা এখানেও কিন্তু আপনারা কিওয়ার্ড ধরেন, তাই না? আচ্ছা, এখানে কিওয়ার্ড ধরে যান কে কে বলেন? আপনারা এখান থেকে কিওয়ার্ড ধরে আনসার বের করেন কে কে? কেউ ধরেন না? স্যার আমি ধরি। সবাই ধরে, এখন বলবেন আর কি। আচ্ছা দেখেন, এই যে কিওয়ার্ড যে আপনি ধরলেন, ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা কিওয়ার্ড ধরলেন, আপনি এখানে কি করবেন? প্যাসেজে একদম শুরু থেকে ওইটা সিনোনিম খুঁজতে খুঁজতে আসবেন, তাই না?
খুঁজতে খুঁজতে এসে যদি ওইটা শেষে পান বা তারপরে কোশ্চেন এসে পাইলেন তার আগেরটা বা মিডিলে, আপনি কিন্তু একটা প্যারাগ্রাফ বারবার ওভারল্যাপ করতেছেন, বারবার ক্রস করে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। তো আপনার তো এখানে আরেকটা আনসার থাকতে পারে। এই প্যারাগ্রাফ ম্যাচিং সবসময় প্যাসেজ মানে প্যারাগ্রাফ এ থেকে আপনি শুরু করবেন। মানে এই যে চারটা কোশ্চেন আছে না, দেখবেন সর্বোচ্চ গেলে 6টা প্যারাগ্রাফ এ থেকে আপনি 6টা গুনবেন, এর মধ্যে সবগুলা হয়ে যাবে। মানে দুইটা স্বাভাবিকভাবে দুইটা প্যারাগ্রাফ মিসিং থাকবে। যদি আপনার 6টা কোশ্চেন থাকে, 8টা প্যারাগ্রাফের মধ্যে আপনি 6টার আনসার পেয়ে যাবেন, প্রথম 8টা। যদি 7টা থাকে 9টা, যদি 5টা থেকে 7টা, এটা হচ্ছে একদম ন্যাচারাল ভাবে পাবেন। আর যদি কঠিন দেয় সেক্ষেত্রে আপনি 5টা থাকলে 8টার মধ্যে পেয়ে যাবেন, 3টা গ্যাপ দিবে, এর বেশি দিবে না। এখন একটা প্যাসেজ পড়তে 1 মিনিট সময় লাগে, কিন্তু আপনি যখন একটা বারবার ওভারল্যাপ করতেছেন, একটার পর একটা যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, তখন ওইটাতেও তো আনসার আছে, ওইটা তো আপনি মিস করে যাচ্ছেন, বারবার একটা পড়ে যাচ্ছেন, বাট ওইটাই অন্য আরেকটা আনসার থাকতে পারে না। সো এটা আপনারা না করে আপনারা, আমরা এখানে মূলত কোনো কিওয়ার্ড দিয়ে আনসার বের করি না, আমাদের পুরো আনসার ধরার সিস্টেমই ভিন্ন, কোনো শর্টকাট নেই, কোনো কিওয়ার্ডস নেই। এখানে আপনাকে সেম এই যে স্টেটমেন্টস গুলো আছে, এই স্টেটমেন্টের মেইন কথাটা দেখবেন, প্রত্যেকটা কোশ্চেনের মূল কথা থাকে, পুরাটা না, ওইটাকেই ওরা এক্সপ্লেন করে। এখানে যদি আপনি দেখেন এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, তার মানে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টটা নিয়ে কি থাকবে, একটা মেনশন থাকবে কিসের, নেগেটিভ অ্যাটিটিউড, মানে মানুষের কোন একটা নেগেটিভ ধারণা এখানে তারা এক্সপ্লেন করবে। হয়তো মানুষ পছন্দ করতেছে না, হয়তো বিল্ডিং নিয়ে কি হইতে পারে বলেন, একটা বিল্ডিং নিয়ে দুর্নীতি হইতে পারে, সেটা নিয়ে নেগেটিভ ধারণা থাকতে পারে, কস্ট বাড়াই দিছে বা বেশি লাগতেছে, অথবা এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে, এগুলা নিয়ে কথা বলতে পারে, নেগেটিভ ধারণা থাকতে পারে, এগুলোই তো থাকবে, তাই না? তো এটা হচ্ছে অ্যান্টিসিপেশন বলে, আপনি যখন পড়েন আপনাকে আগেই অ্যান্টিসিপেশন করতে হবে, গেস করতে হবে যে কি ধরনের আলোচনা থাকতে পারে। আপনি যখন প্যারাগ্রাফটা একবার রিডিং করবেন, শুধু আপনি যেহেতু বুঝেন রিডিং করে, তখন আপনি বুঝে যাবেন যে তারা এটা নিয়ে কথা বলতেছে। আপনার তখন এত বারবার জাস্টিফিকেশনের কোনো দরকার নাই, খুব সুন্দরভাবেই বলে। এরপর এটা দেখেন, ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ সার্টেন স্টেডিয়াম। তার মানে ফিগার্স ডেমনস্ট্রেট করবে এনভায়রনমেন্টাল বেনিফিটস নিয়ে, মানে এনভায়রনমেন্টাল বিভিন্ন সুবিধা নিয়ে এই স্টেডিয়ামের, যেহেতু পুরো প্যাসেজটা স্টেডিয়াম নিয়ে, তার মানে এটা তো আপনার বেশি মনে রাখার কথা না। মূল কথা হচ্ছে এনভায়রনমেন্টাল বেনিফিটস নিয়ে কথা বলবে, বা কোন একটা ফিগার এখানে যেহেতু আছে, তার মানে কোন একটা অ্যামাউন্টের কথা বলবে, যে এত পরিমাণ তাদের সুবিধা অসুবিধা হচ্ছে, বা পাচ্ছে, সরি সুবিধা পাচ্ছে, এনভায়রনমেন্টাল বেনিফিট হচ্ছে এই স্টেডিয়ামের ফলে। So 16 number example of the wide range of facilities available at some new stadium. তার মানে নিউ স্টেডিয়ামের wide range of facilities মানে more than one facilities এখানে থাকতে হবে, তাই না? যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এই স্টেডিয়ামে আছে, এরকম গল্পই বলবে। স্টেডিয়ামে কি ধরনের ফ্যাসিলিটিস থাকতে পারে বলেন, কি থাকতে পারে বলেন? স্টেডিয়ামে আমাদের মিরপুরে কি আছে দেখ, নিচে শপিং মল আছে, এখন এর সাথে যদি কার পার্কিং দেয়, অথবা বাচ্চাদের খেলার জায়গা দেয়, অথবা শপিং মল দেয়, এরকম দিতে পারে না? এগুলাই তো ফ্যাসিলিটিস, এরকম আলোচনা থাকবে, সিম্পল ব্যাপার। আপনি যত এখানে ভালো বুঝবেন, আপনি প্যাসেজ পড়ার সময় তত দ্রুত আনসার ধরে ফেলতে পারবেন। তারপর এটা দেখেন, রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়ামস বিল্ট ডিউরিং এ সার্টেন ইরা। কোন একটা যুগের স্টেডিয়ামের ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হবে, তার রেফারেন্স থাকবে, ওইটা আলোচনা করবে। সো আমরা দেখেন, আমরা কয়েকটা একটু দেখি। আচ্ছা, আমরা সহজে একটু আপনাকে, যেহেতু আমরা এই যে আপনি 4টা ইনফরমেশন মাথায় রাখছেন, দেখেন একবার রিডিং করলে আপনি বুঝে যাবেন। আমি জাস্ট একবার রিডিং করে যাচ্ছি, আপনারা একটু ধরার ট্রাই করবেন যে কোনটা নিয়ে পড়তেছেন। আপনার কোনো নির্দিষ্ট কিওয়ার্ড না, মূল কথা হচ্ছে যে ইনফরমেশন গুলো 4টা পড়লাম সেই 4টা। সো দেয়ার আর মেনি similarities between modern stadiums and the ancient amphitheaters indeed for games, but some of the flexibility was lost at the beginning of the 20th century as stadiums were developed using new products such as steel or reinforced concrete and concrete and made use of bright lights for nighttime matches. Many such stadiums are situated in urban areas, designed for sporting use only,
and surrounded by parking lots. These factors mean that they may not be as accessible to the general public, require more energy to run, and contribute to urban heat. কি বলছে বলেন? এই যে স্টেডিয়াম গুলা বানানো হয়েছে বেশিরভাগ situated in urban areas, designed for sporting use only, মানে শুধুমাত্র খেলাধুলার জন্য, and surrounded by parking lots, এবং এটা সারাউন্ডেড থাকে কি দিয়ে? পার্কিং লটস দিয়ে। দিস ফ্যাক্টরস, এগুলো দিয়ে আপনাকে বুঝাচ্ছে কোন একটা কিছু। দিস ফ্যাক্টরস মানে এই যে যে শুধু স্পোর্টের জন্য বানানো হয় এবং এটা পার্কিং লট থাকে, এই ফ্যাক্টরস গুলা কি? mean that they may not be accessible to the general public, এটার মানে হচ্ছে জেনারেল পাবলিক ওইখানে অ্যাক্সেস পায় না, ঢুকতে পারে না। রিকোয়ার মোর এনার্জি, মানে এই স্টেডিয়ামটা রান করার জন্য কি দরকার হয়? বেশি এনার্জি দরকার হয়, এবং ওই এনার্জিটা কি করে? অ্যান্ড কন্ট্রিবিউট টু আরবান হিট, এই যে যে শহরের তাপমাত্রা বাড়ায় দেয়, এটা কি করে? কন্ট্রিবিউট করে। তার মানে কি এখানে প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে না, যে জেনারেল মানুষ এখানে ঢুকতে পারতেছে না, বেশি এনার্জি লাগতেছে এবং হিটটাও বাড়াই দিতেছে, এরকম না? তাহলে কি হবে বলেন তো? এই যে রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়াম, মূল কথা হচ্ছে এটা, যে ডিসঅ্যাডভান্টেজেস, ওই যে মানুষ ঢুকতে পারতেছে না, বেশি এনার্জি লাগবে এবং ওইটা শহরের তাপমাত্রাও বাড়ায় দিচ্ছে। বুঝতে পারছেন সবাই নাকি বুঝেন নাই? সো এখানে দেখেন তো, এটা একটু পড়েন তো। আচ্ছা আমরা একটা ছোট পড়ি যে, আচ্ছা দুইটাই তো একই। আচ্ছা এটা পড়েন তো একটু, সবাই দেখেন তো ধরতে পারেন কিনা। But many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. Among the current strategies, two seem to be having particular success: the stadium, an urban hub, and as power plant. There's growing trend for stadiums to be equipped with public space and services that serve a function beyond sport. এই যে beyond sport এর বাইরেও সার্ভ করে। কি সার্ভ করে? such as hotels, retail outlets, conference center, restaurants, bars, children's playground, and green space. আরো কোনো কিছু করার দরকার আছে? স্টেডিয়ামটা কত ধরনের সার্ভিস প্রোভাইড করে? অনেক। কি কি? এই যে হোটেল আছে এখানে, তারপরে রিটেল মানে শপিং মল আছে এখানে, কনফারেন্স সেন্টার, রেস্টুরেন্ট আছে, বার আছে, তারপর চিলড্রেন্স প্লে গ্রাউন্ড আছে। তার মানে এটুকু যখন আপনি পড়বেন, আপনি তো এখানে পড়ে আসছেন এই যে এক্সাম্পল অফ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস, আপনার মাথায় তখন এটা নক করবে যে একটা স্টেডিয়ামে কি ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস পাচ্ছি না, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস। True. আপনার মাথায় তখন নক করবে, আপনার তো বেশি পড়তে হবে না তখন, আর এত যাচাই বাছাইও করার দরকার হবে না। এরপরটা দেখেন, the phenomenon of stadiums as power stations. এই দেখেন, আপনি যখন পড়তে যাবেন, আপনি যখন এক্সপার্ট হবেন, আপনারা হয়তো এগুলো ধরতে পারেন না। এই যে পাওয়ার স্টেশনের কথা বলছে, পরে তারপরে বলতেছে আমি, has arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by means of a smart grid, which is an electricity supply network that uses digital communications technology to detect and react to local changes in uses without sufficient energy losses. Stadiums are ideal for these purposes because their canopies have a large surface area for fitting photovoltaic panels and rise high enough, যেখানে হাই এনাফ কত, more than 40 meters, to make use of micro wind turbines. তার মানে ইলেকট্রিসিটির কথা বলা হচ্ছে, তাই না? তারপর হচ্ছে Freiburg's makes solar stadium in Germany is the first of a new wave of stadiums as power plants. তার মানে এই যে স্টেডিয়ামটা পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ হয়, which also includes a Amsterdam Arena and যে নামই হোক এই স্টেডিয়াম, the latter inaugurated in 2009 has 8,844 photovoltaic panels producing up to 1.6
গিগাবাইট বলতেছি, এটা হচ্ছে gigawatt per hour of electricity annually. This reduces the annual output of carbon dioxide by 660 tons and supplies up to 80% of the surrounding area when the stadium is not in use. আরো পড়তে হবে, আরো যদি পড়েন, this is proof that a stadium can serve a city and have a decidedly positive impact in terms of reduction of carbon dioxide emissions. তার মানে এই স্টেডিয়াম থেকে কি করা হচ্ছে? ইলেকট্রিসিটি উৎপাদন করা হচ্ছে এত, এবং কার্বন ডাইঅক্সাইড environment friendly. কার্বন ডাই রিডিউস করতেছে কার্বন ডাইঅক্সাইড কত? 660। এবং এটা কি করতেছে? মূল কথা হচ্ছে এখানে ফাইনালি বলছে এটা প্রুফ দ্যাট যে কার্বন ডাইঅক্সাইড কি করে, ইমিশনটা রিডিউস করে। তার মানে আমাদের এখানে একটা ছিল না, এই যে ফিগার ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস। এখন এই যে 660 টন যে কার্বন ডাই অক্সাইড রিডাকশন করে, এটা কি ফিগার না? অ্যামাউন্টের কথা বলা হয়েছে না? যেটা কি আমাদের বেনিফিট হয় না? আপনার আমাদের দেশ থেকে যদি কার্বন ডাই অক্সাইড ইমিশনটা রিডিউস করা যায়, তাহলে কি এটা আমাদের এনভায়রনমেন্টাল বেনিফিটস না? তো এটা করতেছে কি, ওই স্টেডিয়াম করতেছে না? স্টেডিয়ামের কথা না থাকলেও পুরো প্যাসেজটাই তো স্টেডিয়াম নিয়ে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি পুরাটা হচ্ছে এক্সপ্লেইন করে রাখে ওরা। এখন আপনি এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের যদি কিওয়ার্ড ধরেন, এটা তো সহজ ছিল, এটা হচ্ছে ক্যামব্রিজ থেকে দেখাইলাম, বুঝতে পারছেন? আর আগের গুলো দেখাইছি হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস থেকে। এই যে ক্যামব্রিজ বই উপরে লেখা আছে, এই যে দেখেন ক্যামব্রিজ। সো এটা হচ্ছে ক্যামব্রিজ থেকে, এটা 15 টেস্ট 1, আপনারা নিজেরা একটু দেখে নেবেন, হ্যাঁ 15 এর টেস্ট 1 থেকে এটা। সো আপনি যখন ক্যামব্রিজ পড়বেন, ক্যামব্রিজের গুলা এরকম সহজ থাকে। আর যখন আমরা কেন প্র্যাকটিস টেস্ট প্লাস থেকে করাই, কারণ হচ্ছে ওইটার প্যারাফ্রেজিংটা একটু কঠিন, টাফ। আপনি প্যারাফ্রেজিং যখন বুঝবেন, আপনার কাছে ক্যামব্রিজটা তখন সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনার যদি ধরেন দুইটা সূত্র আছে, একটা অনেক বেশি শক্তিশালী, একটা কম শক্তিশালী। এখন আপনি বেশি শক্তিশালীর সাথেই আপনি একদিন জিতে গেলেন, এখন কম শক্তিশালীর কি আর কোনো কিছু মনে হবে? তখন সাহস বেড়ে যাবে না যে ও তো কিছুই করতে পারবে না, বড়টারই খেয়ে দিছি। তো এরকম আপনি যখন প্র্যাকটিস টেস্ট ক্লাসটা সলভ করতে পারবেন, ওই গেমটা বুঝবেন প্যারাফ্রেজিংটা, তখন আপনার কাছে ক্যামব্রিজটা একদম সহজ হয়ে যাবে। আর আপনার রিয়েল এক্সাম কিন্তু ক্যামব্রিজের মতো করে হবে। ক্যামব্রিজে যেই প্যাটার্ন আছে, যে টাইপ আছে, যে ধরনের প্যারাফ্রেজ থাকে, যে ধরনের কোশ্চেন থাকে, সেম ওরকম আসবে। বাট আমরা কেন, আমাদের বেশিরভাগ ক্লাস হচ্ছে প্র্যাকটিস টেস্ট থেকে নেওয়া হয়, এবং আপনাদের যেই দিন দেয়া হবে যে সলভ করার জন্য, যেটা মক টেস্ট, সেটা হচ্ছে আমরা ক্যামব্রিজ থেকে করি, বা ক্যামব্রিজ থেকে মাঝে মধ্যে করি, যেন আপনারা বুঝতে পারেন আপনাদের ডেভেলপমেন্টটা হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল কি, আপনি একটু আগে বললেন না যে কিওয়ার্ড না দেখতে। হুম। হ্যালো হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া, আচ্ছা এটা কি আমি ভাইয়া সামারি কম্পিটিশন বা ট্রু ফলসেও কি আমি কি কিওয়ার্ড কি খুঁজবো না ওই টাইমটায়, যদি অ্যান্সারটা নিয়ে মানে লোকেশনটা বের। দেখেন, ট্রু ফলস নট গিভেন এর বেলায় একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি প্রত্যেকটাই যে আপনি কিওয়ার্ড ধরবেন না এরকম না, তবে একদম বেশিরভাগ গুলাই আপনার কিওয়ার্ড ধরতে হবে না। ট্রু ফলস নট গিভেন আপনার ধরতে হবে, মাঝে মধ্যেই ধরতে হবে, কারণ ওইখানে যদি আপনার ওই ইনফরমেশন না থাকে, যেটা হচ্ছে আপনি সহজেই লোকেশনে চলে যেতে পারবেন। ওটা অনেক ফরমেশন আছে, ওটা যখন আপনি ক্লাস করবেন তখন আমরা বুঝাই দিই। ওইটা অনেক সময় প্যাসেজে, ক্যামব্রিজে আপনি যদি খেয়াল করে দেখবেন, ট্রু ফলস নট গিভেন বেশিরভাগ সময় হয় একটা প্যাসেজের শুরুতে থাকে অথবা শেষের, মানে তিন ধরনের কোশ্চেন থাকলে হয় শুরুতে 1 নম্বরে দেয় অথবা 3 নম্বরে দেয় ওই প্যাসেজের। তো ওই আনসারটা তখন আপনি হাফ হাফ করে ভাগ করে ফেলতে হয়। হ্যাঁ, যদি শুরুতে থাকে তখন দেখবেন যে প্যাসেজের শুরুর হাফের মধ্যেই আপনার ট্রু ফলস নট গিভেন সব আনসার পাবেন। আর যদি একদম শেষে থাকে, তাহলে শেষের হাফে আপনি ওইটার আনসার পাবেন, মানে আপনি আগেই হাফ ভাগ করে ফেলাই দিতে পারবেন যে এখানে ট্রু ফলস নট গিভেন থাকবে না। বুঝতে পারছেন? এটা জি ভাইয়া। একদিনেই তো সবকিছু আপনাকে পুরো রিডিং বই আসলে বুঝাই দেওয়া সম্ভব না, তাই না? এটা প্রত্যেকটা তো আরো ডিপ আলোচনা হবে।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, কোনো কিছু জানার আছে, বা বইটার আপনারা বুঝতে নামটা পার? কি ভাইয়া? আচ্ছা, আমি বইটার নাম গ্রুপে গ্রুপে বইটার নাম আমি দিয়ে দিব। এটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট প্লাস। আচ্ছা, আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে জি পারছি, ভাইয়া, কিন্তু বুঝতে আসলে পারছি। ট্রু ফলস নট গিভেন এইটাতে আসলে মানে সবচেয়ে বেশি প্রবলেম হয়, মানে ট্রু খুব ফলস নট কনফিউজিং গিভেন না লাগে। বলেন, যে ট্রু ফলসে ফলসটা চিনতে হবে। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন সহজ। মানে এমন হয়তো আপনি, অবস্থাও হয় যে আমার আমি অ্যান্সার লিখছি ট্রু, কিন্তু ওইটা ছিল নট গিভেন, মানে আসলে আমি এটা এখন ওইটা খুবই তো আপু, কনফিউজড হয়ে গেছি। ওইটা তো আপনি বুঝেন না যার কারণে এরকম হচ্ছে, তাই না? যখন আপনি বুঝবেন তখন তো আর এরকম হবে না। এখন না বুঝে এক্সাক্ট, অনেকে আছে পুরো প্যাসেজ, যে কোশ্চেনটা থাকে পুরাটা মিলাইতে চায়, কিন্তু পুরাটা তো কখনো আপনার প্যাসেজে থাকবে না। ওরা মূল কথাটাকে হচ্ছে এক্সপ্লেইন করে। এখন আপনার তো কোশ্চেনের মূল কথাটাও ধরতে হবে এবং এক্সপ্লেনেশনটাও বুঝতে হবে, তখনই আপনি কারেক্ট আনসার পারবেন। আপনি আপনি আপনাদের মধ্যে এরকম আছে কিনা আমি জানি না, বাট আমি আমার পড়ানোর লাইফে অনেক স্টুডেন্টস পাইছি যারা একটা কোশ্চেন যেটা থাকে পুরাটা মিলাইতে চায়। যেমন এখানে একটা কোশ্চেন আমরা দেখছি 19th সেঞ্চুরি, এখন 19th সেঞ্চুরিটাও সে মিলাইতে চায় যে এটা নাই কেন, ডেভেলপমেন্টটা নাই কেন। এখানে যে স্টেডিয়ামের কথা বললাম, যে কোন এক যুগের স্টেডিয়াম, এখন ওইটাও মিলাইতে চায়। কিন্তু তারা বুঝে না যে পুরো প্যাসেজটাই কিন্তু এটা নিয়ে। আপনার মূল কথাটা কি? ডিফারেন্ট ভ্যারাইটিস এর, ডিফারেন্ট রেঞ্জ অফ ভ্যারাইটিস এর কথা বলা হয়েছে। ওই ভ্যারাইটিসটা হচ্ছে মেইন কথা, বেনিফিটস এর কথা বা ডিসঅ্যাডভান্টেজ এর কথা, এইগুলো হচ্ছে মেইন কথা। এখন ওইটা নিয়ে কিন্তু ওরা প্যারাফ্রেজ করবে এবং আপনার ওইটা বুঝতে হবে। এখন আপনি যদি পুরো সেন্টেন্স মিলাইতে চান তাহলে তো আপনি রাইট ট্র্যাকে নাই। আপনার তো মানে আপনি কি খুঁজতেছেন ওইটাই ভুল। তো আপনি তো আনসার ভুল করবেনই তখন। আপনাকে তো আগে জানতে হবে আপনি কি করবেন, কি খুঁজতেছেন, এটা জানতে হবে না? এখন আপনাদের মধ্যে অনেকে আছেন না যে ইংলিশ পড়ে বুঝেন তারপর আনসার করতে পারেন না কেন? দিস ইজ দ্য রিজন। আপনি বুঝেন না কারণ আপনি সঠিক ওয়েতে খুঁজেন না। আপনি খুঁজেন কি, ইউটিউবে বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স লিখে রাখছেন, এটা হলে এটা হবে। হ্যাঁ, হাউএভার হলে, মোরএভার হলে, বাট থাকলে, ইফ থাকলে কি হবে, এটা দিয়ে আপনারা বিভিন্ন ভিডিও দেখছেন। ভাই যারা দেখাচ্ছে না এরকম, তাদেরও কিন্তু কোচিং সেন্টার আছে। এখন তারা কোচিং সেন্টারে তাহলে কি পড়ায়? তারা যদি সব দিয়েই দেয় আপনাকে, ওটা দিয়েই যদি হইতো, তাহলে তো আর আপনার তাদের কোচিং চলার কথা না, তাই না? স্টুডেন্ট তো তাদের কাছে যাওয়ার কথা না, তারপর কেন তারা পড়াচ্ছে? অবশ্যই তারা ভিন্ন কিছু পড়াচ্ছে এখানে। আচ্ছা সবাই, মুস্তাফিজুর রহমান, বুঝতে পারছো তুমি? হ্যাঁ বন্ধু, বুঝছি। তুমি তো একদম আজকে একদমই নতুন না, মানে রিডিং রিডিং কেন, আইএলটিএস প্রিপারেশনে নিচ্ছ মনে হ্যাঁ, হয়, একেবারে আজকেই নিউ। প্রথম ক্লাস। তোমার কাছে কি মনে হয় যে আসলে পারা সম্ভব? চেষ্টা একটু বেশি করা লাগবে, তাহলেই সম্ভব। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হয়েছে বুঝতে? আচ্ছা, ওকে, সো আর কারো কোনো কিছু জানার আছে আজকে? জি ভাইয়া।